ক্লাস রেকর্ড হচ্ছে। আর যেটা বলার যে তোমার 8টা 1 বেজে গেছে, একটু প্লিজ স্যারকে কোঅপারেট করো। যে কোনো সমস্যা অবশ্যই মেসেজ করে জানিও, কিন্তু অপ্রয়োজনীয় মেসেজ করো না। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি হ্যাঁ, শেয়ার good করতে evening. পারবেন না, আনমিউট করতে পারবেন। ঠিক ঠিক। আচ্ছা, স্যার এই ক্লাস যেখানে শেষ হয়ে যাবে আমি আবার জয়েন করব, সেখান থেকে আমি তোমাদের সাথে সিক্রেট কোড বা ফিডব্যাক এগুলো শেয়ার করব। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আজকে আমরা মূলত ব্যাংকিং এর যে পার্টে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এর যে পার্টটা ব্যাংকিং এর এক্সামের ক্ষেত্রে থাকছে, তোমাদের বিভিন্ন ধরনের যে ব্যাংকিং এর এক্সাম গুলো হয় তার মধ্যে তোমার আইবিপিএস ক্লার্ক বা পিও, বা তার পাশাপাশি এসবিআই ক্লার্ক বা পিও, বা এর পাশাপাশি আরবিআই যে এক্সাম গুলো আছে বা নাবার্ডের যে এক্সাম গুলো হয়, সমস্ত এক্সাম গুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু একটা পার্ট থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এর, যেখানে মূলত যে পার্টটা কভার করে সেটা হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, যেটা হচ্ছে কারেন্ট পার্ট বলা যেতে পারে। ব্যাংকিং রিলেটেড বা ফাইন্যান্স রিলেটেড যে কারেন্ট পার্টটা আছে সেটা কভার করছে, এবং ইকোনমিক্স রিলেটেড কিছু স্ট্যাটিক পার্ট আমাদের প্রয়োজন হয়। এই স্ট্যাটিক পার্টটা মূলত আমাদের কি কারণের জন্য প্রয়োজন হয়? আমাদের এই যে ব্যাংকিং অ্যাওয়ারনেস বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস যে কারেন্ট পার্ট গুলো আছে ব্যাংকিং রিলেটেড বা ফাইন্যান্স রিলেটেড, তার কনসেপ্টটা আমাদের বোঝার জন্য আমাদের কিন্তু ইকোনমিক্স এর স্ট্যাটিক পার্ট গুলোর প্রয়োজন হয়। আমরা ব্যাংকিং রিলেটেড এই স্ট্যাটিক পার্ট গুলো কি কি এখানে আমরা দেখবো, সেগুলোকে নিয়েও আমি আজকে ক্লাসে আলোচনা করব, এবং পার্টিকুলার একটা টপিক নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। তো এটাই বলার বিষয়। এছাড়াও আমাদের কি থাকছে এই জেনারেল অ্যাওয়ারনেস এর পার্টে গভর্নমেন্টের বিভিন্ন স্কিম পলিসি, এগুলো আমরা দেখতে পাচ্ছি। যেরকম আমরা ব্যাংকিং অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস এই পার্টগুলোকে দেখছি, এগুলো অবভিয়াসলি কিন্তু কারেন্ট পার্ট। তোমার খেয়াল রাখবে কারেন্ট পার্ট যেগুলো ব্যাংকিং রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড, ইকোনমিক্স এর পার্টটা মূলত আমাদের প্রয়োজন হচ্ছে এই কারেন্ট পার্টগুলোর সাথে রিলেট করার জন্য। এর পাশাপাশি স্ট্যাটিক কিছু পার্ট আছে ইকোনমিক্স রিলেটেড বা ব্যাংকিং রিলেটেড, সেইগুলোকে নিয়ে আমরা দেখবো কোন কোন পার্টগুলো হচ্ছে এর মধ্যে। এছাড়াও গভর্নমেন্টের স্কিম পলিসি গুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আমি মূলত এই পার্টগুলো তোমাদের কভার করব। এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু পার্ট, মানে এইগুলো বাদ দিয়েও কারেন্ট যে পার্টগুলো, মানে যেরকম আমরা ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস এখানে আমরা কারেন্ট পার্টগুলোকে দেখছি, এগুলোকে বাদ দিয়েও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বাদ বাকি পার্টগুলো আমরা দেখবো, এবং স্ট্যাটিক জিকে কিছু পার্ট কিন্তু এর মধ্যে পড়ছে এই জেনারেল অ্যাওয়ারনেস এর পার্টে আছে। তো এই পার্টটা তোমাদের মূলত প্রয়োজন হচ্ছে আইবিপিএস পিও বা ক্লার্ক বা এসবিআই পিও বা ক্লার্কের মেন্স এর পার্টের জন্য। তোমরা পিলির পরে যে মেন্স এর পার্ট, সেটা আমাদের আগে থেকেই প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হয়, কারণ পিলি এবং মেন্স এর মধ্যে গ্যাপ কিন্তু খুবই কম সময়ের জন্য থাকে। সেটা হার্ডলি হচ্ছে তোমার 10 days, 7 থেকে 10 দিন, বা খুব বেশি হলে 12 দিন। এর বেশি কিন্তু তুমি পিলি আর মেন্স এর মধ্যে গ্যাপ পাবে না। কাজে এই আগে থেকেই তোমাকে ব্যাংকের যখন প্রিপারেশন নিচ্ছ, এবং এইটা এমন একটা এক্সাম, খেয়াল রাখবে খুব কম সময় তোমার কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। কাজে ব্যাংকের এক্সাম যখন তোমরা দিচ্ছ, আগে থেকেই কিন্তু এই পার্টটার জন্য তোমাদের নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। এবং এই যে আমি বললাম ব্যাংকিং অ্যাওয়ারনেস বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস এর কথা, এটা মূলত কিন্তু লাস্ট 4 to 5 months এর আমাদের কিন্তু কভার করতে হবে। যে সময় তোমার এক্সাম হচ্ছে তার আগে 4 থেকে 5 মাসে মূলত ব্যাংকিং অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, যেগুলো কারেন্ট পার্ট, বা তা বাদ দিয়েও কারেন্ট অ্যাফেয়ার্স এর যে পার্টগুলো আছে আমাদের মূলত লাস্ট, আমরা ধরে নিচ্ছি মোটামুটি 5 মাসে কভার করতে হবে। এর পাশাপাশি স্ট্যাটিক পার্ট যেগুলো ইকোনমিক্স থেকে পড়বো, সেগুলো কি কি পড়বো আমি একটু লিস্ট করে দিচ্ছি তোমাদের। এছাড়াও বিভিন্ন ধরনের গভর্নমেন্টের যে স্কিম পলিসি, নতুন নতুন স্কিম পলিসি ইন্ট্রোডিউসড হচ্ছে, যেগুলো কারেন্ট পার্টের মধ্যেও যেগুলো পড়ছে, সেই গভর্নমেন্টের স্কিম পলিসি গুলোকে নিয়ে আমাদের কিন্তু পড়তে হবে। এই হচ্ছে মোটামুটি সিলেবাসটা। আর ইকোনমিক্স এর কোন কোন পার্টগুলো আমাদের পড়ছে, স্ট্যাটিক পার্টের মধ্যে যেগুলো দরকার আছে আমাদের, যেগুলো রিলেট করতেও সাহায্য করবে তোমার ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস এর সাথে, সেই পার্টগুলো কি কি পড়ছে সেগুলো একটু বলা যাক। ফার্স্ট হচ্ছে, আমরা দেখছি পরপর যদি দেখি, ফার্স্ট হচ্ছে ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া, ব্যাংকিং সিস্টেম in India
ইনক্লুডিং আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই কে ধরে সমস্ত ধরনের ব্যাংকিং সিস্টেমের যে পার্ট গুলো আছে এবং ব্যাংকিং রিলেটেড যে টার্মিনোলজি গুলো আছে সেগুলোকে কিন্তু আমরা দেখবো ভালোভাবে। বিভিন্ন ব্যাংকিং রিলেটেড টার্মিনোলজি যেগুলো আমাদের খুব কাজে লাগবে ব্যাংকিং এর এক্সামের ক্ষেত্রে, বা বিভিন্ন ধরনের যে কমিটি গুলো হয়েছে ব্যাংকিং রিলেটেড, এবং বিভিন্ন ধরনের ব্যাংকিং সম্পর্কে ডিটেলসে আমাদের একটু দেখতে হবে। আমি একটু এক্সাম্পল দিই সেগুলো কিরকম। যেমন ধরো আমরা দেখছি রিজিওনাল রুরাল ব্যাংক, আরআরবিরও পরীক্ষা দিচ্ছে। আইবিপিএস পিও ক্লার্ক যেরকম হচ্ছে, এর পাশাপাশি আরআরবি রিজিওনাল রুরাল ব্যাংক গুলোরও পিও ক্লার্ক হচ্ছে। সিলেবাসের কোনো চেঞ্জ নেই, সিলেবাস দুটোর ক্ষেত্রেই একই থাকছে আমাদের। কাজে এক্ষেত্রেও আমাদের কিন্তু এই পার্টগুলোকে ডিটেলসে দেখতে হবে। আরআরবি সম্পর্কে, বা ধরো ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে, তারপর ধরো নাবার্ড সম্পর্কে ডিটেলসে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যাংক সম্পর্কে। এর পাশাপাশি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমরা আজকে আরবিআই চ্যাপ্টার থেকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কনসেপ্ট একটা রিলেটেড পার্ট এটা, এই আরবিআই চ্যাপ্টারটা, সেটাকে নিয়ে আলোচনা করবো আজকে ক্লাসে তোমাদের সাথে। তো এই পার্টগুলোকে ডিটেলসে আমাদের দেখতে হবে। নেক্সট হচ্ছে ন্যাশনাল ইনকাম। এটা আমি ইকোনমিক্স এর পার্টগুলোকে বলছি। ন্যাশনাল ইনকাম, নাম্বার 3 পার্ট হচ্ছে ন্যাশনাল ইনকাম। আমরা ডিটেলসে দেখবো। এর মধ্যে আমরা যেরকম দেখবো জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, এই কনসেপ্ট গুলো খুবই ইম্পর্টেন্ট পার্ট। এগুলো ডিফারেন্ট মেথডস যেগুলো আছে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে গিয়ে আমরা যে মেথডস গুলোকে দেখছি, ইনকাম সেন্সাস মেথড, প্রোডাকশন সেন্সাস মেথড, এক্সপেন্ডিচার মেথড, এগুলোকে নিয়ে ডিটেলস একটু দেখতে হবে। তারপর ধরো পার ক্যাপিটা ইনকাম, বা ধরো পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, এরকম কিছু টার্মিনোলজি আছে যেগুলোকে নিয়ে একটু দেখবো আমরা। আর কি দেখবে এর মধ্যে? এর পাশাপাশি ধরো ইন্টারন্যাশনাল ট্রেড, এর মধ্যে মূলত যে পার্টটা আমরা ফোকাস করব সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড। আমি এই পার্টগুলোকে মূলত কেন বলছি, এই স্ট্যাটিক পার্টগুলোর প্রয়োজনীয়তা, একটা তো সিলেবাসের মধ্যে কিছুটা হলেও ইন্ডিয়ান ইকোনমি পার্ট মেনশন করা আছে, ইকোনমিক্স এর পার্টটা। তার পাশাপাশি হচ্ছে গিয়ে তোমার এই যে পার্টগুলো আমরা যখন ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস কারেন্ট পার্টটা দেখবো, এখানে এগুলোর সাথে রিলেট করতে আমাদের কিন্তু হেল্প করছে। যেমন ধরো আমরা জিডিপির পার্সেন্টেজ, নমিনাল জিডিপি বা রিয়েল জিডিপির আমরা পার্সেন্টেজ দেখছি কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে, বা নমিনাল জিডিপি বা রিয়েল জিডিপির ভ্যালুয়েশন দেখছি। কিন্তু জিনিসটা কি সেটা তো আমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। জিডিপিটা কি, বা নমিনাল জিডিপিটা কি, রিয়েল জিডিপিটা কি, এগুলো অ্যাকচুয়ালি কি, সেই কনসেপ্টটা তো আমাদের তৈরি করতে হবে। তো সেই কারণে আমাদের কিন্তু এই মূলত এই পার্টগুলোকে আমাদের কভার করার প্রয়োজন আছে। ইন্টারন্যাশনাল ট্রেড, এখানে মূলত আমরা দেখবো ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেডের পার্টটা, এছাড়াও বিভিন্ন ধরনের যে ইনভেস্টমেন্ট গুলো আসছে, ফরেন ইনভেস্টমেন্টের পার্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু। এবং ডিভ্যালুয়েশন, কারেন্সি ডিভ্যালুয়েট করছে বা কারেন্সি ডেপ্রিসিয়েট করছে, এই কনসেপ্ট গুলো আমাদের কিন্তু খুব দরকার। এরপরে আমরা আর কি দেখবো? এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশন, ইনফ্লেশনের পার্টটা, এটাও একটা কনসেপ্ট বেস পার্ট। ইনফ্লেশনের পার্টটা, ইনফ্লেশনের পার্টটা আমরা এখানে দেখবো যে ধরো বেসিক জায়গাগুলো ইনফ্লেশন রিলেটেড, ডেফিনেশন, ইনফ্লেশন, ডিফ্লেশন, তারপর ধরো এই ইনফ্লেশন মেজারমেন্ট করতে গিয়ে যে যে ইন্ডেক্স গুলো ইউজ করা হচ্ছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা হোলসেল প্রাইস ইন্ডেক্স বা প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, এই ইন্ডেক্স গুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলোর ওপর বেস করে আমরা ইনফ্লেশন পার্সেন্টেজ এস্টিমেট করছি কারেন্ট সিনারিওতে দাঁড়িয়ে। যেমন ধরো আমরা কিছু ডেটাবেস পার্ট মনে রাখতে হয় আমাদের এই ব্যাংকিং এর এক্সাম গুলোর ক্ষেত্রে। কারেন্ট সিনারিওতে দাঁড়িয়ে একটু সিপিআই ইনফ্লেশন পার্সেন্টেজ কত, বা ডাব্লিউপিআই ইনফ্লেশনের পার্সেন্টেজ কত, এইগুলো আমরা দেখতে হয়। তো এই ধরনের পার্টগুলোর সাথে নিজেকে রিলেট করার জন্য এই কনসেপ্ট গুলো আগে তৈরি করতে হবে। তারপর পার্সেন্টেজ ওয়াইজ আমরা ইনফ্লেশনের যে ক্যাটাগরিক্যালি ডিভিশন করছি সেইগুলো একটু ডিটেলসে দেখবো।
ক্রিপিং ইনফ্লেশন, ওয়াকিং ইনফ্লেশন, জাস্ট আমি একটু গো থ্রু করে যাচ্ছি কোন কোন পার্টগুলো আমাদের দেখতে হবে সিলেবাসটা আর কি। তারপর হচ্ছে গিয়ে তোমার গ্যালোপিং ইনফ্লেশন, তারপর হচ্ছে গিয়ে হাইপার ইনফ্লেশন, এবং এর পাশাপাশি ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে আমরা যে পলিসি গুলো নিতে দেখছি, আরবিআই এর তরফ থেকে মানিটারি পলিসি বা গভর্নমেন্টের তরফ থেকে ফিসকাল পলিসি, খুব ইম্পর্টেন্ট পার্ট, এগুলোকেও আমাদের কিন্তু দেখতে হবে। এবং এই পার্টগুলো আমাদের এটাও খেয়াল রাখবে, যেরকম আমাদের এই স্ট্যাটিক পার্টগুলো আমাদের এখানে লাগছে, এবং এইগুলোর পাশাপাশি এই যে কারেন্ট পার্টগুলো আমরা দেখছি এগুলোর সাথে রিলেট করতে আমাদের এই পার্টগুলো লাগছে। এর পাশাপাশি যখন তোমরা ইন্টারভিউ ফেস করতে যাবে তখন কিন্তু এই পার্টগুলো থেকে কোশ্চিন কিন্তু তোমরা ফেস করবে। তোমার কখনোই মেন গোল হবে না যে আমি একটা পার্ট কভার করে এক্সামটা আমি পিলি কোয়ালিফাই করলাম, এটা কি তোমার শুধু গোল হবে? তোমার নিশ্চয়ই গোল হওয়া উচিত পুরো প্রত্যেকটা পার্ট এক্সামে ক্লিয়ার করে ফাইনালি তোমার চাকরিটা অ্যাচিভ করা, এটাই হচ্ছে তোমার মেন গোল হওয়া উচিত। তো এর জন্য তোমাকে সবসময় আগে থেকে কিন্তু তৈরি থাকতে হবে, আগে থেকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে প্রত্যেকটা স্টেপের কথা ভেবে। কাজে প্রত্যেকটা স্টেপের কথা যখন ভাববো তখন কিন্তু এই প্রত্যেকটা পার্টকে আমরা কিন্তু আগে থেকে কভার করব। যদি আমি না কভার করি সেক্ষেত্রে আমি হয়তো পিলি কভার করলাম, মেইনসও আমি হয়তো কভার করে গেলাম, তুমি ইন্টারভিউতে ফেস করছো যখন কনসেপ্ট ক্লিয়ার নেই, অ্যান্সার দিতে পারছো না। তো এইটার কথা ভেবে আগে থেকে শুধু পিলি আমার কোয়ালিফাই করবো এটা কিন্তু আমার মেন এম হওয়া উচিত। আমার মেন এম হওয়া উচিত পিলি, মেন্স এবং ইন্টারভিউ, এই তিনটে পার্ট কভার করবো। তো এই তিনটে পার্টের কথা ভেবে আমার কিন্তু আগে থেকে এই ধরনের পার্টগুলো প্রিপারেশন কিন্তু নেওয়া উচিত। এবং এই যে আমি সিলেবাসটা আমি মেনশন করছি সেটা কিন্তু কিভাবে আমরা প্রসেসটা পরপর পরপর কভার করবো সেটার কথা ভেবেই কিন্তু মেনশন করছি। নেক্সট আর কি দেখবো, আর হচ্ছে আমরা দেখছি এর পাশাপাশি ধরো ফাইন্যান্সিয়াল সিস্টেম ইন ইন্ডিয়া, ফাইন্যান্সিয়াল সিস্টেম ইন ইন্ডিয়া। এখানে মূলত আমরা দেখছি মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেটের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোকে নিয়ে ডিটেলস আমরা দেখবো। এবং মানি মার্কেটের ক্ষেত্রে আমরা দুটো পার্ট দেখবো, আনঅর্গানাইজড মানি মার্কেট, অর্গানাইজড মানি মার্কেট। আনঅর্গানাইজড মানি মার্কেটের ক্ষেত্রে আমরা বিভিন্ন যে পার্ট গুলো আছে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, ইন্ডিজেনাস ব্যাংকার্স, মানি লেন্ডার্স, প্রত্যেকটা সম্পর্কে দেখবো। অর্গানাইজড মানি মার্কেট যে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোকে নিয়ে ডিটেলসে কনসেপ্ট বেসড পার্ট এগুলো আলোচনা হবে। ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে আমরা দেখবো স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এগুলো যেরকম, এছাড়াও বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট গুলোকে নিয়ে আলোচনা করা হবে এগুলো। নেক্সট হচ্ছে আমরা 6 বাজেট। বাজেটের এখানে আমাদের বাজেটের এখানে আমরা থিওরিটিক্যাল পার্টটা দেখবো, এর পাশাপাশি কারেন্ট বাজেট যেগুলো সেগুলো কিন্তু আমাদের ডিটেলসে একটু দেখতে হবে। যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে কারেন্ট ইউনিয়ন বাজেট হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে বাজেটের থিওরিটিক্যাল পার্টটা দেখার দরকার পড়ছে, কারণ আমরা এই পার্টটাকে কিন্তু কারেন্ট পার্টের সাথে রিলেট করতে পারছি। আমি একটু আগে সিলেবাসের মধ্যে যেটা বললাম গভর্নমেন্টের স্কিম পলিসি, এখানে ইউনিয়ন বাজেটে আমরা দেখতে পারবো, কারেন্ট ইউনিয়ন বাজেটটা যখন দেখবো গভর্নমেন্টের বিভিন্ন ধরনের স্কিম পলিসি যেগুলো অ্যানাউন্স করেছে কারেন্টলি সেগুলো আমরা দেখতে পাচ্ছি এই ইউনিয়ন বাজেট থেকে। তো এবং কারেন্ট পার্টের জন্য আমাদের এই কারণে ইউনিয়ন বাজেট, কারেন্ট যে ইউনিয়ন বাজেটটা আছে সেই বাজেটটা কিন্তু ভালো করে একটু দেখার দরকার আছে। এবং তার পাশাপাশি থিওরিটিক্যাল পার্ট, যেমন ধরো বাজেটে সরকারের যে এক্সপেন্স করছে, কোন কোন খাতে এক্সপেন্স করছে, রিসিপ্ট গুলো সরকারের কোন কোন খাত থেকে আসছে, রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট, এর আন্ডারে কোন কোন পার্ট গুলো দেখছি, বা এক্সপেন্ডিচারের ক্ষেত্রে আমরা কোন কোন খাতে এক্সপেন্স করতে দেখছি, বা অ্যাকচুয়ালি রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এগুলো বলতে কি বোঝানো হচ্ছে। বাজেটে যে বিভিন্ন ধরনের ডেফিসিট আছে, আমরা তো ডেফিসিটের পার্সেন্টেজ গুলো দেখছি, ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, বাজেট ডেফিসিট, এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। যেমন ইন্টারভিউতে তোমার ফেস করতে হতেই পারে, ধরো ফিসকাল ডেফিসিট বলতে কি বোঝাচ্ছে, তোমার একটা ডাইরেক্টলি কোশ্চিন করলো ইন্টারভিউতে যখন তুমি ফেস করছো, তোমার যদি এটা কনসেপ্টটা না তৈরি থাকে তুমি কিন্তু অ্যান্সার দিতে পারবে না। কাজে ইন্টারভিউ এবং মেন্স এর কথা ভেবে এই পার্টগুলোকে কিন্তু আমাদের আগে থেকে প্রিপারেশন নিতে হবে। এবং আমি ওই যে বললাম প্রিলি আর মেন্স এর মধ্যে গ্যাপ কিন্তু হার্ডলি 7 থেকে 10 দিন, খুব বেশি হলে 12 দিন, এর বেশি কিন্তু গ্যাপ তুমি কখনোই পাবে না। এবং তোমার গোল কখনোই হওয়া উচিত না তুমি একটা স্টেপ এক্সামে ক্লিয়ার করো,
তোমার গোল হওয়া উচিত 3টে স্টেপ ক্লিয়ার করে তোমার এক্সাম, তোমার মেন যে চাকরিটা সেটা যাতে অ্যাচিভ করা যায়। তো এখানে কারেন্ট বাজেট, এখানে ইউনিয়ন বাজেট। কারেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি কারেন্ট ইউনিয়ন বাজেট হচ্ছে তোমার 2024-25, এটা হচ্ছে সরি 2025-26 কারেন্ট ইউনিয়ন বাজেট। এই ইউনিয়ন বাজেট, কারেন্ট ইউনিয়ন বাজেট যেটা, সেটা আমাদের ভালো করে দেখতে হবে। গভর্নমেন্টের স্কিম পলিসি যেগুলো কারেন্ট ইউনিয়ন বাজেটে অ্যানাউন্স করেছে সেগুলো দেখতে হবে। আর এর পাশাপাশি ইকোনমিক সার্ভে, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের ডেটাগুলো পেয়ে থাকি ইকোনমিক সার্ভে থেকে, এখানে তো এটাও কারেন্ট পার্ট। ইকোনমিক সার্ভে, ইকোনমিক সার্ভে যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের ডেটা পাচ্ছি। তো ইকোনমিক সার্ভে 2024-25 এটা আমরা দেখি। এটাই মোটামুটি আমরা একটা আইডিয়া দিলাম কি কি পার্টগুলো এই স্ট্যাটিক পার্টের ক্ষেত্রে আমরা কভার করব। এবং এখানে ব্যাংকিং সিস্টেমের পাশাপাশি ইন্স্যুরেন্স সেক্টরটাকেও আমরা কিন্তু দেখবো। ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং রিলেটেড যে বিভিন্ন ধরনের কমিটিগুলো এসে আমি একটু আগেই বললাম, সেই কমিটিগুলোকেও কিন্তু ভালো করে আমাদের ফোকাস করতে হবে। আরেকটা পার্ট আমি একটু ক্লাস চলাকালীন বলবো আমরা, তো সেটা হচ্ছে ট্যাক্সেশনের পার্টটা, কেননা এই পার্টটাও আমাদের কারেন্ট পার্টের সাথে রিলেট করতে হেল্প করতে, ট্যাক্সেশনের পার্টটা। এবার আমরা একটু স্ট্যাটিক, এইগুলো হচ্ছে স্ট্যাটিক পার্ট মূলত। এই স্ট্যাটিক পার্টের পাশাপাশি ডাইনামিক পার্টগুলো আমরা কিন্তু এই যে ব্যাংকিং অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, এই যে পার্টিকুলারলি এই পার্টগুলো মেনশন করা হয়েছে, গভর্নমেন্টের স্কিম পলিসি গুলো আমরা তো পাচ্ছি, তার পাশাপাশি ব্যাংকিং অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, এই যে পার্টটা বলা হচ্ছে, এটা আমরা ক্লাসে কিন্তু উইকলি বেসিসে আলোচনা করব। এক একটা উইক ধরে ধরে যখন ক্লাস হবে, তখন এক একটা উইক ধরে ধরে, ধরো আজকে হচ্ছে 26 মে, তো এই উইকের ধরো এই আজকে ধরো মানডে থেকে ধরো আবার সানডে পর্যন্ত, এই টোটাল যে উইকের যা যা নতুন নতুন যে পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি, যে যে গভর্নমেন্টের ধরো আরবিআই এর তরফ থেকে কোনো যদি পলিসি নেওয়া হয় বা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে কোনো নতুন কোনো পার্ট যদি আসে, তো সেই পার্টগুলোকে নিয়ে আমরা উইকলি বেসিসে কিন্তু আলোচনা করব। একেবারে উইকলি বেসিসে কারেন্ট পার্টগুলো, ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস এর যে কারেন্ট পার্টগুলো, সেগুলো আমরা উইকলি বেসিসে আলোচনা করব। তার পাশাপাশি এই স্ট্যাটিক পার্টগুলো আমাদের আলোচনা চলতে থাকবে। এই হচ্ছে টোটাল বিষয়টা। এবার আমরা একটা টপিকে ঢুকবো, সেই টপিকটা হচ্ছে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, হ্যাঁ, এগুলো আমরা ব্যাংকের তোমার কোশ্চিনটা একটুগুলো নিয়ে নিই, সব এক্সামের ক্ষেত্রে সেম কিনা জিজ্ঞেস করেছো। এখানে ব্যাংকিং রিলেটেড যে এক্সাম, আমি যে সিলেবাসটা বললাম বা যে যে বিষয়গুলো আলোচনা করলাম, সেগুলো মূলত ব্যাংকিং এর এক্সাম গুলোর দিকে তাকিয়ে। আমি আজকে প্রথমেই বললাম ব্যাংকিং এর ক্ষেত্রে কোন এক্সাম গুলোকে বললাম। ব্যাংকিং এর ক্ষেত্রে আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, আরআরবি রিজিওনাল রুরাল ব্যাংকের ক্লার্ক পিও, বা ধরো আমরা এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ক্লার্ক পিওর এক্সাম আছে, এর পাশাপাশি আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এক্সাম বা নাবার্ডের এক্সাম, এই এক্সাম গুলো, এর পাশাপাশি যে বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকের এক্সাম গুলো আছে, সেই এক্সাম গুলোর দিকে তাকিয়ে তাদের যে সিলেবাস সেটা নিয়ে মূলত আমরা আলোচনা করলাম। এটা কিন্তু অন্য এক্সামের কথা ভেবে বললাম না, এটা টোটালি ব্যাংকিং এর এক্সামের কথা ভেবে এই সিলেবাসটা আমাদের আলোচনা করা হলো। এই যে আমরা ক্লাসে যদি এই পার্টগুলো কভার করি, প্রত্যেকটা এক্সামকে কিন্তু আমাদের কভার করবে। কেমন? এই হচ্ছে বিষয়টা। বিশ্বরূপ কোশ্চিনটা করেছিলে। আচ্ছা, ওকে। এবার আমরা আরবিআই চ্যাপ্টারটা আসছি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমরা প্রথমে কিছু হচ্ছে গিয়ে বেসিক কিছু ইনফরমেশন একেবারে দেখে নিই, যেহেতু আজকে ফার্স্ট ডে তোমাদের, তো আমরা বেসিক কিছু ইনফরমেশন দেখে নিই একেবারে। আমাদের প্রথমত হচ্ছে ভারতবর্ষে যদি বলা হয় কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া যদি বলা হয়, তাহলে আমরা বলছি কোন ব্যাংকে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে। এবং এই রিজার্ভ ব্যাংকে আমরা বলছি সমস্ত ধরনের যে ব্যাংকগুলো আছে, এবং ব্যাংক বলতে আমরা বলতে চাইছি সেই ব্যাংকগুলোকে যেগুলো হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন আছে, যেগুলোকে কমার্শিয়াল ব্যাংক আমরা বলছি, যেগুলো রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো ফলো করে চলছে। মানে ইনফ্যাক্ট এই কার রুলস এন্ড রেগুলেশন? অবভিয়াসলি আরবিআই। তো তাদের রেগুলেটর হিসেবে আমরা কাজ করতে দেখছি সমস্ত কমার্শিয়াল ব্যাংক অলমোস্ট। তাদের আমরা বলতে পারি ব্যাংকার হিসেবে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
এই কারণে আমরা কি বলছি আরবিআই কে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক। কেমন? তো এই আরবিআই কবে এস্টাবলিশড হয়েছে? আরবিআই কে আমরা এস্টাবলিশড হতে দেখছি তোমার 1 এপ্রিল 1935 এ। আরবিআই অ্যাক্ট 1934 এর উপর বেস করে আমরা আরবিআই কে এস্টাবলিশ হতে দেখছি 1 এপ্রিল 1935 এ। এবং কার রেকমেন্ডেশনে হয়েছে? হিলটন ইয়ং কমিশন বা রয়্যাল কমিশনের রেকমেন্ডেশন। তাহলে আমরা এখান থেকে তিনটে ইনফরমেশন পেলাম এই লাইনটা থেকে। একটা হচ্ছে আরবিআই এস্টাবলিশ হচ্ছে হিলটন ইয়ং কমিশন বা রয়্যাল কমিশনের রেকমেন্ডেশনে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমরা যেটা পেলাম এখানে, আরবিআই এস্টাবলিশ হয়েছে কোন ডেটে? 1 এপ্রিল 1935 এ। থার্ড পয়েন্ট হচ্ছে কিসের উপর বেস করে হয়েছে? আরবিআই অ্যাক্ট 1934 এর উপর বেস করে আমরা আরবিআই কে এস্টাবলিশ হতে দেখছি। এই তিনটে ইনফরমেশন আমরা কিন্তু এখান থেকে পেলাম। নেক্সট পয়েন্ট, ইনিশিয়াল স্টেজে আমরা আরবিআই কে যখন এস্টাবলিশ হতে দেখছি, আরবিআই কিন্তু অ্যাকচুয়ালি ছিল একটা প্রাইভেট শেয়ার হোল্ডিং কোম্পানি হিসেবে। আরবিআই কিন্তু ইনিশিয়ালি ন্যাশনালাইজড হয়নি, এবং আরবিআই যে ক্যাপিটালটা নিয়ে তার যাত্রাটা শুরু করেছিল সেটা হচ্ছে ₹5 crore। ₹5 crore ক্যাপিটাল নিয়ে 1935 এ 1 এপ্রিল 1935 এ আমরা আরবিআই কে এস্টাবলিশ হতে দেখেছিলাম। এবং এই সময় আরবিআই হেডকোয়ার্টার ছিল, ইনিশিয়ালি আরবিআই হেডকোয়ার্টার ছিল তখনকার ক্যালকাটা, বর্তমানে কলকাতায়। 1937 এ আমরা দেখতে পাচ্ছি আরবিআই হেডকোয়ার্টার কলকাতা থেকে ট্রান্সফার হয়ে মুম্বাইতে আসছে, বোম্বেতে আর কি তখনকার। স্টিল নাও আমরা আরবিআই হেডকোয়ার্টার দেখতে পাচ্ছি কোথায়? মুম্বাইতে আছে কিন্তু আরবিআই হেডকোয়ার্টার। তো এই আরবিআই ইনিশিয়ালি আমরা তার মানে দেখলাম প্রাইভেট শেয়ার হোল্ডিং কোম্পানি হিসেবে ইনিশিয়াল। এটা গিয়ে ন্যাশনালাইজড হচ্ছে কবে? আরবিআই কে আমরা ন্যাশনালাইজ হতে দেখছি কবে গিয়ে? সেটা হচ্ছে গিয়ে তোমার 1 জানুয়ারি 1949 এ। 1 জানুয়ারি 1949 এ গিয়ে আমরা আরবিআই কে দেখছি ন্যাশনালাইজ হতে। এরপর কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে আরবিআই এর ফার্স্ট গভর্নর হিসেবে আমরা দেখছি, মানে যে সময় আরবিআই এস্টাবলিশড হয়েছিল বা যে সময় আরবিআই সেট আপ হয়েছিল, সেই সময় আরবিআই এর গভর্নর হিসেবে আমরা দেখতে পাচ্ছি কাকে? অসমান স্মিথ, স্যার অসমান স্মিথ বা ওয়ে স্মিথ ইনিশিয়ালি আরবিআই এর গভর্নর হিসেবে দেখছি। আর আমাদের যদি বলা হয়, এটা জাস্ট বেসিক ইনফরমেশন, মানে আমরা কিছু বেসিক ইনফরমেশন বা ফাংশন দিয়ে একটা কনসেপ্ট বেস পার্টে আসবো। সবাইকে বলবো শেষ অবধি থাকবে, কেননা কনসেপ্ট বেস পার্টটা কিন্তু একেবারে বোঝার জায়গায় একবার যদি আজকের ক্লাসটা দেখো আর কিন্তু কখনো সেই জায়গাটা ভুলবে না। ইন্টারেস্টিং জায়গাও, ক্রেডিট কন্ট্রোল পলিসি অফ আরবিআই, আরবিআই কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করছে। তো আমরা আরবিআই কে দেখতে পাচ্ছি ইনিশিয়ালি আরবিআই এর গভর্নর হিসেবে ছিলেন অসবর্ন স্মিথ, এবং আরবিআই ফার্স্ট ইন্ডিয়ান অরিজিন গভর্নর কে ছিলেন সিডি দেশমুখ। লাস্ট গভর্নর আরবিআই ছিলেন শক্তিকান্ত দাস, 25th গভর্নর। এবং প্রেজেন্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে আরবিআই গভর্নর হচ্ছে, যেমন এটা কারেন্ট পার্ট, এই মুহূর্তে দাঁড়িয়ে আরবিআই গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা। 11 ডিসেম্বর 2024 থেকে আমরা আরবিআই গভর্নর হিসেবে দেখতে পাচ্ছি কাকে? সঞ্জয় মালহোত্রাকে। 11 ডিসেম্বর 2024 থেকে আমরা কিন্তু আরবিআই গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্রাকে দেখতে পাচ্ছি। কেমন? এই হচ্ছে বিষয়। 26 গভর্নর, ইনি 26 গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে দ্য গভর্নর অফ আরবিআই, মানে আরবিআই যিনি গভর্নর থাকেন, গভর্নর পোস্ট যিনি আরবিআই হোল্ড করে থাকেন, তেনাকে কি বলা হচ্ছে? ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড এক্স অফিসিও চেয়ারপারসন অফ ইস সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস। আরবিআই যিনি গভর্নর থাকেন তাকে আমরা বলে থাকছি। নেক্সট হচ্ছে কিছু ফাংশন, পরপর আমরা আরবিআই যে ফাংশন গুলো, মানে কার্যকারিতা যেগুলো আছে আরবিআই, সেগুলো কিন্তু আমরা দিচ্ছি। এখানে আমি আরেকটা পার্ট তোমাদের বলে রাখি তোমাদের সুবিধার জন্য। অনেকে হয়তো দেখতে পারবে যে ইংলিশ ভার্সনে বললে সেই জায়গাগুলো বুঝতে অসুবিধা হয় অনেক সময়। নোটটা ধরে পড়লে যখন পড়ায় ক্লাসে হয়তো বুঝতে পারছো, কিন্তু যখন আমি যে স্ট্যাটিক পার্টের যে পার্টগুলো নিয়ে আলোচনা করছি, তো সেই নোটটাও তোমার পড়তে অনেক সময় হয়তো অসুবিধা হতে পারে, যাদের ইংলিশে একটু অসুবিধা আছে। তো তাদের কথা ভেবে এই ক্লাসটা কিন্তু
এই নোটগুলো যেগুলো দেওয়া হবে তোমাদের ক্লাসে আর কি, সেখানে ইংলিশ ভার্সনের পাশাপাশি বাংলা ভার্সনেও কিন্তু প্রোভাইড করা হবে, অর্থাৎ বাইলিঙ্গুয়াল হবে কিন্তু তোমাদের নোট। এটা কিন্তু তোমাদের পক্ষে সুবিধা হবে। নেক্সট হচ্ছে ইস্যু অফ ব্যাংক নোটস। আমরা লক্ষ্য করছি আরবিআই কিন্তু দেখা যাচ্ছে 1 রুপি নোট বাদ দিয়ে, অর্থাৎ 1 টাকার নোটকে ছাড়া বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ডিনোমিনেশনের নোট ইস্যু করছে কে? আরবিআই ইস্যু করছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এটাই যে 1 টাকার নোটটাকে বাদ দিয়ে আমরা সমস্ত ডিনোমিনেশনের নোটে সিগনেচার থাকতে দেখছি আরবিআই গভর্নরে, শুধুমাত্র 1 টাকার নোটকে বাদ দিয়ে। 1 টাকার নোটকে শুধুমাত্র বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ডিনোমিনেশনের নোটে সিগনেচার থাকতে দেখছি আমরা কার? আরবিআই গভর্নরে। এবং ইস্যু করে থাকছে 1 টাকার নোটকে বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ডিনোমিনেশনের নোট ইস্যু করে থাকছে কে? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর 1 টাকার নোট ইস্যু করছে কে? 1 টাকার নোটে আমরা সিগনেচার থাকতে দেখছি ফিনান্স সেক্রেটারি। 1 রুপি নোটে 1 রুপি নোটে আমরা সিগনেচার থাকতে দেখছি ফিনান্স সেক্রেটারি। এবং 1 রুপি নোট ইস্যু করছে মিনিস্ট্রি অফ ফিনান্স। 1 রুপি নোট ইস্যু করছে মিনিস্ট্রি অফ ফিনান্স। এবং 1 রুপি নোট বাদ দিয়ে সমস্ত ডিনোমিনেশনের নোট ইস্যু করে থাকছে কে? ইস্যু করে থাকছে আমরা দেখতে পাচ্ছি আরবিআই, সিগনেচার থাকছে আরবিআই গভর্নরের। এবং সমস্ত ডিনোমিনেশনের নোট এবং কয়েন আমরা যখন দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউশন হচ্ছে, ডিস্ট্রিবিউশন কিন্তু হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আরবিআই এর মাধ্যমে। কেমন? সমস্ত ডিনোমিনেশনের নোট এবং কয়েন আমরা যখন ডিস্ট্রিবিউশন হতে দেখছি, ডিস্ট্রিবিউশন না 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 আমি জাস্ট এটা বললাম 1 রুপি কয়েন হয় এক্স্যাক্টলি। আমি এখানে যেহেতু আমাদের বলা আছে 1 রুপি নোটের কথা এটা রুলসে, তো সেই হিসেবে আমি বললাম কারেন্ট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে 1 রুপির নোটের এক্সিস্ট করতে আমরা ডেফিনেটলি দেখছি না। ঠিকই বলেছি। তো আমাদের এটা পড়তে হবে, মনে রাখতে হবে 1 রুপি নোটের ইস্যু করার ব্যাপার হলে আমরা দেখছি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। 1 রুপি নোট বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ডিনোমিনেশনের নোট আমরা দেখতে পাচ্ছি ইস্যু করছে আরবিআই এবং সিগনেচার থাকছে আরবিআই গভর্নরের। কেমন? এরপরে আমরা যখন দেখছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার এরপরে আমরা যখন দেখছি পয়েন্ট নাম্বার 2, ব্যাংকার টু গভর্নমেন্ট। নাম্বার 2, যাদের যে কোয়ারি গুলো আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? আমি কমেন্ট গুলো তোমাদের দেখছি মাঝে মাঝে। নাম্বার 2 পয়েন্ট, ব্যাংকার টু গভর্নমেন্ট। গভর্নমেন্টের ব্যাংকার হিসেবে আমরা আরবিআই কে কাজ করতে দেখছি। কিভাবে কাজ করতে দেখছি আমি এখানে কয়েকটা পয়েন্ট বলি। সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের ডিপোজিট গুলো কার কাছে থাকছে? আমরা লক্ষ্য করছি সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের ডিপোজিট গুলো থাকছে আরবিআই এর কাছে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে সমস্ত ধরনের ট্রানজাকশন করছে কি? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নাম্বার 2 পয়েন্ট। নাম্বার 3 পয়েন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যখন ইমিডিয়েট বেসিসে ফান্ডের রিকোয়ারমেন্ট হচ্ছে, অর্থাৎ টাকা পয়সার দরকার পড়ছে, তারা লোন নিচ্ছে কার থেকে? তারা লোন নিচ্ছে আরবিআই থেকে। আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের যখন টাকা পয়সার দরকার পড়ছে ইমিডিয়েট বেসিসে, মানে ফান্ডের রিকোয়ারমেন্ট হচ্ছে, তখন তারা লোন নিয়ে থাকছে কার থেকে? আরবিআই থেকে লোন নিয়ে থাকছে। নাম্বার 4 পয়েন্ট, অনেক সময় আমরা লক্ষ্য করছি আরবিআই কিন্তু গভর্নমেন্টের এজেন্ট হিসেবে কাজ করছে। বিষয়টা কিরকম? সেন্ট্রাল গভর্নমেন্টের সাপোজ ফর এক্সাম্পল বাজেটে একটা ঘাটতি দেখা গেছে, বাজেটে একটা ডেফিসিট দেখা গেছে। এরকম একটা অবস্থায় সরকার যেটা করতে পারে, নাম্বার 1 সেটা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে বরোইং করতে পারে, ধার নিতে পারে। ইন্টারনাল বরোইং হতে পারে, এক্সটার্নাল বরোইং হতে পারে। ইন্টারনাল বরোইং বা মানে কথাটার মানে কি? ইন্টারনাল বরোইং মানে গভর্নমেন্ট আমরা দেখতে পারি আরবিআই থেকে বরোইং করতে পারে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে। গভর্নমেন্টকে আমরা দেখতে পারি পাবলিক ডেট, কমন পাবলিকের কাছে বন্ড সেল করে ফান্ড কালেকশন করতে পারে। এর পাশাপাশি এক্সটার্নাল বরোইং বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন IMF, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এদের থেকে বরোইং করতে পারে বা ফরেন কান্ট্রিগুলোর থেকে বরোইং করতে পারে। এটা একটা পার্ট। সরকারের টাকা পয়সার দরকার পড়লে সরকার ধার নিচ্ছে, এটা একটা পার্ট। নাম্বার 2 পার্ট কি হতে পারে? নাম্বার 2 পার্ট যেটা হতে পারে, সরকারের যখন টাকা পয়সার দরকার পড়ছে, সরকার ধার নেওয়ার পাশাপাশি
আর কি করতে পারে? আর যেটা আমরা পাশাপাশি দেখতে পারি সরকারকে ধার নেওয়ার পাশাপাশি যেটা করতে পারে সেটা হচ্ছে গিয়ে তোমার গভর্নমেন্ট একটা সিকিউরিটি ইস্যু করতে পারে। সরকারের যে টাকাটার দরকার পড়ছে, সরকারের যে টাকাটা নেই, মানে আমি জাস্ট ফর এক্সাম্পল বললাম, সরকার একটা সার্টেন ফেস ভ্যালু, সরকারের যে টাকাটার দরকার পড়ছে, ধরে নিচ্ছি সরকার যত ইচ্ছা তো সরকার ধার নিয়ে নিশ্চয়ই সরকার বাজেটের ঘাটতির জায়গাটা পূরণ করতে পারছে না। সরকারের তো এর পাশাপাশি অল্টারনেটিভ কোনো রিকোয়ারমেন্ট আসছে, মানে অল্টারনেটিভ ভাবে ওটা ফান্ড কালেকশন করার দরকার পড়ছে। সরকার কি করছে? সরকার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সরকার একটা সার্টেন, এখানে সরকার বলতে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি, সরকার একটা সার্টেন ফেস ভ্যালু গভর্নমেন্ট সিকিউরিটি ইস্যু করছে, যে যে টাকাটা সরকারের দরকার আছে 100 কোটি টাকা, সেটা ইস্যু করে সরকার কাকে দিচ্ছে? আরবিআই কে দিচ্ছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে। আরবিআই এটা ওপেন মার্কেটে সেল করে মার্কেট থেকে ফান্ড কালেকশন করছে। আরবিআই এটা কমার্শিয়াল ব্যাংকের কাছে সেল করতে পারে বা পাশাপাশি বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে সেল করতে পারে, সেল করে মার্কেট থেকে ফান্ড কালেকশন করে গভর্নমেন্টকে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আরবিআই যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টকে তাদের ফান্ডের রিকোয়ারমেন্ট হলে তাদের লোন প্রোভাইড করে থাকছে, এর পাশাপাশি আরবিআই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট হিসাবেও অনেক সময় কাজ করে থাকছে, মানে গভর্নমেন্টের হয়ে ওপেন মার্কেট থেকে ফান্ড কালেকশন করে আরবিআই কিন্তু গভর্নমেন্টকে প্রোভাইড করছে। এটা 4 নম্বর পয়েন্ট হলো। 5 নম্বর পয়েন্ট কি বলছি, আরবিআই কে কেন বলা হচ্ছে গভর্নমেন্টের ব্যাংকার? লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আরবিআই গভর্নর বা ডেপুটি গভর্নর পোস্ট যারা হোল্ড করে থাকে। ইন জেনারেল আমরা যদি দেখি আরবিআই 4 জন ডেপুটি গভর্নর পোস্ট হোল্ড করেন, আর গভর্নর তো একজনই থাকছেন। তো এরা কিন্তু গভর্নমেন্টের হয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর মিটিং এ, মানে যেমন ধরো IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর মিটিং এ পার্টিসিপেট করে থাকে। আরবিআই গভর্নর বা ডেপুটি গভর্নর পোস্ট যারা হোল্ড করে আছেন তারা গভর্নমেন্টের হয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর মিটিং এ পার্টিসিপেট করে থাকছে। এই সমস্ত কারণের জন্য আরবিআই কে আমরা বলে থাকছি গভর্নমেন্টের ব্যাংকার। তাহলে আমরা কি কি কারণ দেখলাম, আমরা আবার যদি একটু বলি, এক্সপ্লেন করি। নাম্বার 1, সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের ডিপোজিট থাকছে কার কাছে? আরবিআই এর কাছে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে সমস্ত ধরনের ট্রানজাকশন করে থাকছে কে? আরবিআই করে থাকছে, আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 3 পয়েন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যখন ফান্ডের রিকোয়ারমেন্ট হচ্ছে, অর্থাৎ যখন তাদের টাকা পয়সার দরকার পড়ছে, তারা লোন নিচ্ছে কার থেকে? তারা লোন নিচ্ছে আরবিআই থেকে। নাম্বার 4 পয়েন্ট, আরবিআই কে আমরা অনেক সময় দেখছি গভর্নমেন্টের এজেন্ট হিসেবে কাজ করছে, গভর্নমেন্টের হয়ে মার্কেট থেকে, ওপেন মার্কেট থেকে ফান্ড কালেকশন করে গভর্নমেন্টকে প্রোভাইড করছে আরবিআই, এটা আমরা দেখছি। গভর্নমেন্টের সিকিউরিটি ওপেন মার্কেটে সেল করে সেখান থেকে ফান্ড কালেকশন করে গভর্নমেন্টের যে ফান্ডের রিকোয়ারমেন্ট হয়েছে সেই জায়গাটাকে ফুলফিল করছে আরবিআই। আর নাম্বার 5 পয়েন্ট, আরবিআই গভর্নর বা ডেপুটি গভর্নর যারা পোস্ট হোল্ড করে থাকছেন তারা গভর্নমেন্টের হয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর মিটিং এ পার্টিসিপেট করে থাকছেন। এই সমস্ত কারণের জন্য আমরা আরবিআই কে আলটিমেটলি বলছি গভর্নমেন্টের ব্যাংকার হিসেবে কিন্তু কাজ করে থাকছে। 2 নম্বর। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে কাস্টোডিয়ান অফ ক্যাশ রিজার্ভ অফ কমার্শিয়াল ব্যাংক। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে, আমি জাস্ট একটা কোশ্চিন রাখছি, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমাকে, সেটা হচ্ছে আমরা ব্যাংকের কাছে কত ধরনের ডিপোজিট রাখি? আমাদের ডিপোজিট অ্যাকাউন্ট কি কি হয় ব্যাংকের কাছে? ইন জেনারেল যদি দেখি, আমাদের ব্যাংকে যে ডিপোজিট গুলো রাখি, টাকাটা যে জমা রাখি, ডিপোজিট অ্যাকাউন্ট কত ধরনের হতে পারে, কি কি হয় বলতে পারবে কেউ? ব্যাংকে যে আমরা ডিপোজিট রাখছি, আমরা যে আমাদের টাকা পয়সা জমা রাখছি, কত ধরনের ডিপোজিট অ্যাকাউন্ট হতে পারে? দেখি তো একটু কমেন্ট করে কি বলছো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি 3টে টাইপ মেনলি, ঠিকই বলেছো, ঠিকই বলেছো, 3টে টাইপ, সবাই ঠিকই বলেছো। আমরা মেনলি যদি দেখি ব্যাংকে 3 টাইপের আমরা ডিপোজিট অ্যাকাউন্ট দেখি। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট, আর একটা টার্ম ডিপোজিট। এই টার্ম ডিপোজিটের মধ্যে মূলত আমরা ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট এই ধরনের ডিপোজিট গুলোকে দেখছি। কারেন্ট অ্যাকাউন্ট আমি একটু ক্লিয়ার করি তোমাদের কাছে বিষয়টা। কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট কথাটার মানে হচ্ছে
বিজনেস পারপাসে ব্যাংকে স্পেশাল পারমিশন নিয়ে যে অ্যাকাউন্টটা খোলা যাচ্ছে সেই অ্যাকাউন্টটাকে আমরা বলছি কারেন্ট অ্যাকাউন্ট। যে কেউ চাইলে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারছে এরকম কিন্তু নয়। ব্যাংক আমাকে একটা ভেরিফিকেশন করছে, আমি ব্যাংকের কাছে টোটাল আমার যে প্রপার যে ডকুমেন্টস গুলো আছে আমি সেগুলো প্রডিউস করছি, ব্যাংক ভেরিফিকেশন করার মাধ্যমে কারেন্ট অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। এবং ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট গুলোর ক্ষেত্রে জেনারেল কোনো ইন্টারেস্ট পেমেন্ট করছে না। সেভিংস অ্যাকাউন্ট কথাটার মানে হচ্ছে আমার প্রয়োজনে যে অ্যাকাউন্টটা ইউজ করছি, দরকার পড়লে আমি যে অ্যাকাউন্টে টাকা জমা রাখছি বা যে অ্যাকাউন্ট থেকে আমার টাকা তুলছি সেই অ্যাকাউন্টটাকে সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় আমানত বলা হচ্ছে। আর টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা যে অ্যাকাউন্টে টাকা জমা রাখছি, যতক্ষণ না সময়টা কভার হচ্ছে আমি সেই অ্যাকাউন্ট থেকে আমার টাকাটা তুলছি না। এবং এই অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাংকগুলো ইন জেনারেল বেশি ইন্টারেস্ট পেমেন্ট করে। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট, একটা সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট, আর একটা টার্ম ডিপোজিট। এবার হচ্ছে যে বিষয়, মানে এখানে আমরা টার্ম ডিপোজিট বলতে আমরা এখানে দু ধরনের বলছি, একটা হচ্ছে ফিক্সড ডিপোজিট আর একটা হচ্ছে রেকারিং ডিপোজিট। রেকারিং ডিপোজিট আমি মান্থলি বেসিসে বা কোয়ার্টারলি বেসিসে টাকাটা জমা রাখছি। এবার যে বিষয়টা আমার এখানে বলার সেটা হচ্ছে, হ্যাঁ কমেন্টে বলো। হ্যাঁ ওটাই বলছি, আমি পার্সোনাল কারেন্ট অ্যাকাউন্টটা বলতাম, কারেন্ট অ্যাকাউন্টটা ডেফিনিটলি। এবার হচ্ছে লোন আসার ক্ষেত্রে এই অ্যাকাউন্ট হয়, আমি ইন জেনারেল বলেছি কেমন। ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট যেটা তুমি বলছো দেবরাজ, যেটা বলেছো সেটা হচ্ছে গিয়ে তোমার লোন তোমার অ্যাকাউন্টে স্যাংশন হয়ে যখন আসবে তার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, সেটার কথা আমরা বলছি। কিন্তু আমরা ইন জেনারেল যে টাকাটা, আমি কি বলেছি, ডিপোজিট অ্যাকাউন্ট। এখানে আমি যে কথাটা তোমাদের মেনশন করেছি সেটা হচ্ছে ডিপোজিট অ্যাকাউন্ট। আমরা যে অ্যাকাউন্টে টাকাটা জমা রাখছি সেই ডিপোজিট অ্যাকাউন্ট আমরা কিন্তু মূলত দেখছি কারেন্ট অ্যাকাউন্ট, অবভিয়াসলি পার্সোনাল কারেন্ট অ্যাকাউন্ট ডেফিনেটলি। তো কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং আমরা দেখছি টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট বলা হয়েছে কেমন। এবার হচ্ছে কাস্টোডিয়ান অফ ক্যাশ রিজার্ভ অফ কমার্শিয়াল ব্যাংক, কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে এটাই যে আমি জাস্ট একটা তোমার ডায়াগ্রাম এখানে আমি কয়েকটা জিনিস বলছি, দেখো। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর শিডিউল কমার্শিয়াল ব্যাংক। শিডিউল কথাটার মানে হচ্ছে যে ব্যাংকগুলোকে আমরা দেখছি যে সম্পূর্ণরূপে আরবিআই যে রুলস অ্যান্ড রেগুলেশন, আরবিআই যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেই আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে যে ব্যাংকগুলো চলছে, বা সেকেন্ড শিডিউল অফ আরবিআই অ্যাক্ট 1934 এর আন্ডারে যে ব্যাংকটা পড়ছে সেই ব্যাংকটাকে আমরা শিডিউল কমার্শিয়াল ব্যাংক বলছি। তো আমরা যে ব্যাংকের কাছে ডিপোজিট রাখি সেই ডিপোজিটকে আমরা বললাম তিন ধরনের ডিপোজিট অ্যাকাউন্ট হয়। এখানে আমি আরেকটা কথা তোমাদের সুবিধার জন্য বলি, সেটা হচ্ছে ব্যাংকের কাছে আমরা যে ডিপোজিটটা রাখছি ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে সেটা লায়াবিলিটি হচ্ছে কেমন। কারণ আমার জমা রাখা টাকা আমি যখন ব্যাংকের থেকে তুলতে যাচ্ছি ব্যাংক কিন্তু সাথে সাথে আমাকে দিতে বাধ্য থাকে। যেমন কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট, যেমন সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট ক্ষেত্রেও সেম জিনিসই হচ্ছে। আমার এমার্জেন্সি কন্ডিশনে আমার জমা রাখা টাকা ব্যাংক থেকে যদি আমি তুলতে যাই ব্যাংক কিন্তু খুব বেশি আমাকে করাতে পারে না। সেই কারণে ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এগুলো অবভিয়াসলি লায়াবিলিটি হচ্ছে ডিপোজিট গুলো, ডাইরেক্টলি আমাদের থেকে কোনো রিটার্ন পাচ্ছে না। উল্টে সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট এবং টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ব্যাংক কিন্তু আমাদের একটা ইন্টারেস্ট পেমেন্ট করতে বাধ্য থাকে। এই কারণে আমরা বলছি লায়াবিলিটি, এগুলো ডিমান্ড লায়াবিলিটি। মানে কি, ব্যাংকে আমরা যে টাকা জমা রাখছি সেখানে আমরা দেখছি এগুলোকে লায়াবিলিটি বলা হচ্ছে। এর মধ্যে আমরা বলছি ডিমান্ড লায়াবিলিটি বলতে কোন অ্যাকাউন্ট গুলোকে বলছি, ডিমান্ড লায়াবিলিটি। ডিমান্ড লায়াবিলিটি বলতে আমরা মূলত বোঝাচ্ছি কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট, আর একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট। সেভিংস অ্যাকাউন্ট এগুলোকে আমরা লায়াবিলিটি হিসাবে বলছি। আর আমরা টার্ম ডিপোজিট, টাইম লায়াবিলিটি বলতে কি বোঝাচ্ছি, টাইম লায়াবিলিটি বলতে আমরা এখানে বোঝাচ্ছি টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটকে। টার্ম ডিপোজিট
রেকারিং ডিপোজিটও হতে পারে পাশাপাশি, বা ফিক্সড ডিপোজিটকে। আমরা যে টাকাটা ব্যাংকের কাছে জমা রাখছি, সেই জমা করা টাকাটা ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে লায়াবিলিটি হচ্ছে, কারণ আমার জমা করা টাকা আমি যখন ব্যাংক থেকে তুলতে যাব, ব্যাংক কিন্তু আমাকে ঘোরাতে পারে না, ব্যাংক আমাকে সাথে সাথে দিতে বাধ্য থাকে। এই কারণে এগুলোকে লায়াবিলিটি হিসেবে দেখা হচ্ছে। আর ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে অ্যাসেট কোনটা হচ্ছে, অ্যাসেটের কথা যদি আমাদের বলা হয়, ব্যাংক আমাদের যে লোন দিচ্ছে, খেয়াল করবে, লোন প্রোভাইড করছে ব্যাংক আমাদের, যে সেই লোনের অ্যামাউন্টটা হচ্ছে অ্যাসেট। লোন অ্যান্ড অ্যাডভান্সেস এটা হচ্ছে অ্যাসেট, আর ডিপোজিটের পার্টটা হচ্ছে লায়াবিলিটি। কারণ লোন থেকে ব্যাংকের কিন্তু ডিরেক্টলি রিটার্ন আসছে। লোন অ্যান্ড অ্যাডভান্সেস হচ্ছে অ্যাসেট, আর ডিপোজিট হচ্ছে লায়াবিলিটি ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে। তো আমাদের কোনো একটা পার্টিকুলার শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে, ধরে নিচ্ছি, সাপোজ ফর এক্সাম্পল অ্যাজিউম করছি, টোটাল ডিপোজিট আছে 1000 crore। এই শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে সব সময় তাদের টোটাল ডিপোজিটের একটা সার্টেন পার্সেন্টেজ আরবিআই এর গাইডলাইন ফলো করে আরবিআই এর কাছে কিন্তু রিজার্ভ রাখতে হয়। তো এই রিজার্ভের পার্সেন্টেজটা ধরে নিচ্ছি সাপোজ ফর এক্সাম্পল 4%। তাহলে আমরা এই অ্যামাউন্টটা কত দাঁড়ালো, 40 crore। তো আমাদের পয়েন্টটা কি বলা হয়েছে, পয়েন্ট নম্বর 3 যেটা আমাদের বলা হয়েছে, কাস্টোডিয়ান অফ ক্যাশ রিজার্ভ অফ কমার্শিয়াল ব্যাংক। অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকের কাছে কমন পাবলিক যে ডিপোজিট রাখে, তার একটা সার্টেন পার্সেন্টেজ কমার্শিয়াল ব্যাংকগুলো রিজার্ভ রাখছে আরবিআই এর কাছে। এটাকেই আমরা বলছি কাস্টোডিয়ান অফ ক্যাশ রিজার্ভ অফ কমার্শিয়াল ব্যাংক। অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকের রিজার্ভ, কমার্শিয়াল ব্যাংকের কমন পাবলিকের ডিপোজিটের একটা পার্ট, কমন পাবলিকের ডিপোজিটের একটা পার্ট কমার্শিয়াল ব্যাংক আরবিআই এর কাছে রিজার্ভ রাখছে, এটাকেই বলা হচ্ছে। এবং এই ক্ষেত্রে খেয়াল করবে যে আরবিআই কিন্তু শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে এর বদলে কোনো ইন্টারেস্ট পেমেন্ট করছে না। আমি জাস্ট এই পয়েন্টটা বলার জন্য বললাম। এরপরে এটাকে আমরা আরো ডিটেলসে দেখবো, যেটাকে আমরা বলবো ক্যাশ রিজার্ভ রেশিও, বাংলায় বললে নগদ জমার অনুপাত। আরবিআই ক্রেডিট কন্ট্রোল পলিসির আন্ডারে আরবিআই যে ঋণ নিয়ন্ত্রণ করছে, সেই ঋণ নিয়ন্ত্রণ যে পদ্ধতিগুলো আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট কিন্তু এই ক্যাশ রিজার্ভ রেশিও। নেক্সট হচ্ছে কন্ট্রোলার অফ ক্রেডিট, যেটা নিয়ে আলোচনা করব। আরবিআই যে ঋণ নিয়ন্ত্রণ করছে, ইনফ্লেশন হচ্ছে যখন, ইনফ্লেশন হওয়া মানে কি, কোনো অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখতে পাওয়া যাচ্ছে, তার মানেটা কি? আমরা এটার মানে বলছি যে অর্থনীতিতে দ্রব্য সামগ্রী বা সেবা কার্যাদির মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। ইনফ্লেশন অফ অ্যান ইকোনমি মিনস consistent rise in price level of different goods, commodities and services in an economy in a financial year. অর্থাৎ কোনো অর্থনীতিতে ক্রমাগতভাবে যখন আমরা কিনা লক্ষ্য করছি কোনো দ্রব্য সামগ্রী বা সেবা কার্যাদির মূল্য বৃদ্ধি পাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। তাহলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে এগ্রিগেট ডিমান্ড, সামগ্রিক যে চাহিদাটা আছে সেটা সামগ্রিক যোগানের থেকে বেশি হচ্ছে, তবেই তো মুদ্রাস্ফীতি হচ্ছে, তবেই তো জিনিসের দাম বাড়ছে। তাহলে এই ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গিয়ে আরবিআই দেখবো বিভিন্ন পলিসি নিচ্ছে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, ব্যাংক রেট, রেপো রেট, এগুলোর পার্সেন্টেজ আরবিআই চেঞ্জ করে ইনক্রিজ করিয়ে অ্যাকচুয়ালি কিভাবে ইনফ্লেশনকে কন্ট্রোল করছে সেটা আমরা দেখবো, একটু পরেই দেখবো, সঙ্গে থাকো। কন্ট্রোলার অফ ক্রেডিট, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ক্ষেত্রে আমরা ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরবিআই মানে আমাদের কান্ট্রির সেন্ট্রাল ব্যাংকের একটা ভাইটাল রোল আমরা কিন্তু লক্ষ্য করছি। নেক্সট হচ্ছে কাস্টোডিয়ান অফ কান্ট্রিজ ফরেন কারেন্সি রিজার্ভ। কথাটা মানে আমরা যে কান্ট্রিগুলোর সাথে মূলত ইন্টারন্যাশনাল ট্রেড করে থাকি, অর্থাৎ আমরা যে দেশগুলোর সাথে মূলত আন্তর্জাতিক বাণিজ্য করে থাকি, সেই সমস্ত কান্ট্রির কারেন্সি গুলো রিজার্ভ হিসাবে থাকছে এমার্জেন্সি কন্ডিশনের কথা ভেবে আমাদের কান্ট্রির সেন্ট্রাল ব্যাংক মানে আরবিআই এর কাছে, যেটা আমরা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের একটা মেইন পার্ট হিসাবে দেখছি ফরেন কারেন্সিকে। এই ফরেন কারেন্সি আমরা লক্ষ্য করছি রিজার্ভ হিসাবে থাকছে আমাদের কান্ট্রির সেন্ট্রাল ব্যাংক মানে আরবিআই এর কাছে এমার্জেন্সি কন্ডিশনের কথা ভেবে। এটাকেই বলা হচ্ছে কাস্টোডিয়ান অফ কান্ট্রিজ ফরেন কারেন্সি রিজার্ভ।
নেক্সট হচ্ছে লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। নম্বর 6 পয়েন্ট, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট কথাটার মানে কি? আরবিআই কে দেখতে পাচ্ছি শিডিউল কমার্শিয়াল ব্যাংকের লাস্ট রিসোর্ট মানে শেষ পর্যায়ের ঋণ দাতা হিসেবে কাজ করছে। আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে দেখতে পাচ্ছি শিডিউল কমার্শিয়াল ব্যাংকের লাস্ট রিসোর্ট, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট হিসেবে কাজ করছে। বিষয়টার মানে কি? শেষ পর্যায়ে ঋণদাতা হিসেবে আমরা আরবিআই কে বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে কাজ করতে দেখছি শিডিউল কমার্শিয়াল ব্যাংকে। মানে বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে তাদের যখন টাকা পয়সার দরকার পড়ছে, তারা যখন অন্য কোনো সোর্স থেকে লোন নিতে পারছে না, তারা আলটিমেটলি দ্বারস্থ হচ্ছে কার? আরবিআই এর কাছে। তো আরবিআই থেকে তারা লক্ষ্য করছি শর্ট টার্ম বেসিসে, লং টার্ম বেসিসে বা মিডিয়াম টার্ম বেসিসে লোন নিচ্ছে। এটাকেই আমরা বলছি লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। বাণিজ্যিক ব্যাংকের টাকা পয়সার দরকার পড়ছে, বাণিজ্যিক ব্যাংকগুলো অন্য কোনো সোর্স থেকে লোন নিতে পারছে, মানে অন্য কোনো, আমরা ইন জেনারেল যদি দেখি বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল যে ব্যাংকগুলো আছে তাদের টাকা পয়সার দরকার পড়লে তারা অন্য কোনো কমার্শিয়াল ব্যাংকের থেকে লোন নেয় বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের থেকে লোন নেয়। যখন তারা এটা ফেল করছে তারা তারা দ্বারস্থ হচ্ছে কার? আরবিআই। আরবিআই থেকে তারা যখন লোন নিচ্ছে সেটা শর্ট টার্ম বেসিসে হতে পারে, স্বল্পকালীন সময়ের জন্য হতে পারে, যদি হয় সেটাকে রেপো রেট বলবো, আসছি একটু পরে। যদি লং টার্ম বেসিসে হয়, দীর্ঘকালীন সময়ের জন্য হয়, তাহলে সেটাকে আমরা বলবো ব্যাংক রেট। ইভেন ওয়ান ডে বেসিসে একদিনের জন্য লোন নিতে পারে একটা সার্টেন ইন্টারেস্ট রেটে, তাহলে সেটাকে বলবো এমএসএফ রেট, যে ইন্টারেস্ট রেটে লোনটা নিচ্ছে। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন টাকা পয়সার দরকার পড়ছে তখন তারা এরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে অন্য কোনো বাণিজ্যিক ব্যাংক বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ আর্থিক সংস্থার থেকে ঋণ নিতে পারছে না, তারা তাদের শেষ পর্যায়ে ঋণদাতা হিসেবে, শেষ পর্যায়ে লেন্ডার হিসেবে, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট হিসেবে তারা দ্বারস্থ হচ্ছে কার? তারা দ্বারস্থ হচ্ছে আরবিআই। আরবিআই থেকে তারা একটা সার্টেন ইন্টারেস্ট রেটে শর্ট টার্ম বেসিসে ঋণ লোন নিতে পারে, লং টার্ম, শর্ট টার্ম মানে উইদিন 3 মান্থস এরকম একটা সময়ের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো আরবিআই থেকে লোন নেয়। যে ইন্টারেস্ট রেটে লোন নেয় সেটাকে আমরা বলছি রেপো রেট। লং টার্ম মানে 3 মান্থস এন্ড অ্যাবভ এরকম একটা সময়ের জন্য কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআই থেকে লোন নেয়। যে ইন্টারেস্ট রেটে লোন নেয় সেটাকে ব্যাংক রেট। আর ওভারনাইট মানে ওয়ান ডে বেসিসে বাণিজ্যিক ব্যাংকগুলো আরবিআই থেকে লোন নেয়, যে ইন্টারেস্ট রেটে লোন নেয় সেই ইন্টারেস্ট রেটকে আমরা বলছি এমএসএফ রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট। তো এবার আমরা আসল মেন কনসেপ্ট বেস জায়গাটাকে ঢুকছি, কিভাবে আরবিআই ক্রেডিট কন্ট্রোল করছে। এখানে আমরা দুটো মেথড দেখবো, দুটো মেথড মূলত দেখবো আরবিআই ক্রেডিট কন্ট্রোল পলিসির ক্ষেত্রে। এগুলো আসছি প্রত্যেকটা জায়গা নিয়ে আমরা আসছি এক্স্যাক্টলি। তো আমরা আরবিআই ক্রেডিট কন্ট্রোল পলিসির ক্ষেত্রে আমরা দুটো মেথড দেখবো, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ মেথড। কোয়ান্টিটেটিভ মেথডের আন্ডারে প্রত্যেকটা পলিসি রেট যেগুলো আছে, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, ওপেন মার্কেট অপারেশন, এগুলোকে কাজে লাগিয়ে আরবিআই ডিরেক্টলি ক্রেডিট করে। মানে ঋণ নিয়ন্ত্রণ করতে গেলে আরবিআই এর একটা ডিরেক্টলি রোল দেখছি কোয়ান্টিটেটিভ মেথডের আন্ডারে যে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেক্ষেত্রে। আর উল্টো দিকে কোয়ালিটেটিভ মেথডের ক্ষেত্রে যে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেক্ষেত্রে আমরা দেখছি আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর মানে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর ওপর একটা সাইকোলজিক্যাল প্রেসার ক্রিয়েট করে ক্রেডিট কন্ট্রোল করছে। এক্ষেত্রে আরবিআই কোনো ডিরেক্টলি রোল দেখছি না। তো আমরা আজকে কোয়ান্টিটেটিভ মেথডের আন্ডারে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে আমাদের। তো সেগুলো একটু দেখবে, আমি এগুলো প্রত্যেকটা যে আলোচনা করব একেবারে ডিপলি আলোচনা করব, কোনো বইতে বা কোনো জায়গায় এতটা ডিটেলসে কিন্তু আলোচনা করা নেই। ক্লাসটা একটু অবশ্যই বলবো ফলো করো এবং এই জায়গাটা তোমার কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। ফার্স্ট ইনস্ট্রুমেন্ট যেটা আসবো আমরা ব্যাংক রেট। ব্যাংক রেটের ক্ষেত্রে কি দেখছি? ব্যাংক রেট হচ্ছে ফার্স্ট ইনস্ট্রুমেন্ট। ব্যাংক রেট হচ্ছে, আমি জাস্ট একটু চার্ট করে তোমাদের বিষয়টা দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। কোয়ান্টিটেটিভ মেথডের আন্ডারে যে যে পলিসি রেট গুলো আছে প্রত্যেকটাকে ইউজ করে আমরা লক্ষ্য করছি আমাদের কান্ট্রির সেন্ট্রাল ব্যাংক মানে আরবিআই ডিরেক্টলি ক্রেডিট কন্ট্রোল করছে, ঋণ নিয়ন্ত্রণ করছে। এবং এই পলিসি রেট গুলো, আমি আরেকটা পয়েন্ট তো বলে রাখি এখানে, পলিসি রেট গুলো রিভাইজ করে ইকোনমিতে যেরকম কন্ডিশন থাকছে, ইনফ্লেশন বা রিসেশন, তার উপর বেস করে আরবিআই মানিটারি পলিসি কমিটি, যে কমিটিতে
আমরা টোটাল নাম্বার অফ মেম্বার্স দেখছি কজন থাকছে, যে কমিটিতে আমরা টোটাল নাম্বার অফ মেম্বার্স দেখছি 6 জন থাকছে। এর মধ্যে 3 জন মেম্বার্স থাকছে আমরা দেখতে পাচ্ছি আরবিআই এর তরফ থেকে, আর বাদ বাকি 3 জন মেম্বার্স থাকছে গভর্নমেন্টের নমিনেটেড মেম্বার্স। এই 3 জন মেম্বার্স যে আরবিআই এর মনিটারি পলিসি কমিটিতে গভর্নমেন্টের নমিনেটেড মেম্বার্স থাকছেন, তারা কিন্তু আমরা দেখছি কোনো এমপি বা এমএলএ বা পলিটিক্যাল কোনো লিডার এই ধরনের কেউ হবে না। কোনো নাম করা কোনো পার্সন, এমিনেন্ট কোনো পার্সন, যেমন হচ্ছে নাম করা কোনো ইকোনমিস্ট, নাম করা কোনো ফাইন্যান্স রিলেটেড কোনো পার্সন, এরকম কেউ হবে। আর বাদ বাকি 3 জন হচ্ছে, তার মধ্যে আরবিআই গভর্নর বা এবং এর পাশাপাশি 2 জন আরবিআই ডেপুটি গভর্নর থাকছে, যাদের চুজ করছেন আরবিআই গভর্নর। এই 6 জনের মেম্বার্স এর কমিটি যে মনিটারি পলিসি কমিটি হচ্ছে, তার চেয়ারম্যান হচ্ছেন আরবিআই গভর্নর। এই মনিটারি পলিসি কমিটির চেয়ারম্যান কে হচ্ছেন? আরবিআই গভর্নর। এই মনিটারি পলিসি কমিটিকে আমরা দেখছি ইকোনমিক কন্ডিশনের উপর বেস করে, ইকোনমিক কন্ডিশনকে অ্যানালিসিস করে তারা বাই মান্থলি বেসিসে, বাই মান্থলি মানে 2 মান্থস গ্যাপে পলিসি রেট গুলোকে তারা কিন্তু রিভাইজ করে থাকছে। কেমন? মানে ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে, যেরকম যেরকম ইকোনমিক এনভায়রনমেন্ট, ইকোনমিক যেরকম কন্ডিশন, তার উপর বেস করে তারা এই জিনিসগুলো করে থাকছে আরবিআই মনিটারি পলিসি কমিটি। এবার যে বিষয়টা আসছি আমরা, দেখো ভালো করে, ব্যাংক রেট কি অ্যাকচুয়ালি? আরবিআই শিডিউল কমার্শিয়াল ব্যাংক, শিডিউল কমার্শিয়াল ব্যাংক, আমরা 3টে এখানে পার্ট নিচ্ছি। আরেকটা হচ্ছে কমন পাবলিক, কমন পিপল। এফেক্টটা দেখাবো, ব্যাংক রেট বাড়া বা কমা, তার এফেক্টটা কখন হচ্ছে সেই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করবো এখানে। বিষয়টা কিরকম? ব্যাংক রেট হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে আমরা দেখতে পাচ্ছি আরবিআই থেকে লং টার্ম বেসিসে, মানে দীর্ঘকালীন সময়ের জন্য একটা সার্টেন ইন্টারেস্ট রেটের যে লোনটা নিচ্ছে, সেই ইন্টারেস্ট রেটকে আমরা বলছি এখানে ব্যাংক রেট। এখানে লং টার্ম বলতে আমরা বোঝাচ্ছি 3 মান্থস অ্যান্ড অ্যাবাভ 3 মান্থস। ধরে নিচ্ছি, সাপোজ ফর এক্সাম্পল অ্যাজিউম করছি ব্যাংক রেটের পার্সেন্টেজ হচ্ছে 6.5%। মানে বাণিজ্যিক ব্যাংকগুলো যেগুলো আরবিআই এর গাইডলাইন ফলো করে চলছে, আরবিআই রুলস এন্ড রেগুলেশন ফলো করে চলছে, সেগুলোকেই আমরা শিডিউল কমার্শিয়াল ব্যাংক বলি। এই ধরনের ব্যাংকগুলো আরবিআই থেকে লং টার্ম বেসিসে 6.5% ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে, যেটাকে আমরা বলছি ব্যাংক রেট। এবার যে বিষয়টা আমরা এখানে দেখব, ইনফ্লেশনের সময় কি হবে আর রিসেশনের সময় ব্যাংক রেটের পার্সেন্টেজ কি হবে, সেটাকে নিয়ে আমরা কিন্তু এখানে আমরা আলোচনা করব। সাপোজ ফর এক্সাম্পল ইকোনমিতে একটা ইনফ্লেশনারি ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, বাংলায় যেটাকে আমরা বলছি মুদ্রাস্ফীতি। তো ইনফ্লেশন হচ্ছে মানে আমরা এক্ষেত্রে দাঁড়িয়ে বুঝছি এগ্রিগেট ডিমান্ড, মানে সামগ্রিক যে চাহিদাটা আছে সেটা বেশি হচ্ছে সামগ্রিক যোগানের থেকে। তবেই তো আমরা বলবো যে কান্ট্রির ইকোনমিতে একটা ইনফ্লেশনারি ট্রেন্ড দেখা গেছে, তাই না? সামগ্রিক যে চাহিদাটা, এগ্রিগেট ডিমান্ড, আমি ইনফ্লেশন করলেই আমরা কি বললাম? ইনফ্লেশন অফ এন ইকোনমি মিনস কনসিস্টেন্ট রাইজ ইন প্রাইস লেভেল অফ ডিফারেন্ট গুডস, কমোডিটিস এন্ড সার্ভিসেস। অর্থাৎ কোনো একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হচ্ছে, তার মানেটা হচ্ছে দ্রব্য সামগ্রী বা সেবা কার্যাদির মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এবং ইনফ্লেশন হচ্ছে জিনিসের দাম বাড়ছে, তার মানে কখন হয়? ডিমান্ড, চাহিদা যদি যোগানের থেকে বেশি হয় তবেই তো জিনিসের দাম বাড়ে। আর এখানে ওভারঅল ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, তার মানে এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই থেকে বেশি হচ্ছে, তবেই প্রাইস বাড়ছে। তাহলে ইনফ্লেশন হচ্ছে, আমরা এরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে ব্যাংক রেটের পার্সেন্টেজ বাড়তে দেখছি, 6.5% থেকে বেড়ে 7% হলো। অর্থাৎ শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আগে আরবিআই থেকে 6.5% ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছিল, এখন 7% ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে। তার মানে লোনের ইন্টারেস্ট রেটটা এক্ষেত্রে কি হলো? বেড়ে গেল। শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আগে আরবিআই থেকে 6.5% ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছিল, এখন নিচ্ছে তারা 7% ইন্টারেস্ট রেটে। তার মানে লোনের ইন্টারেস্ট রেটটা বেড়ে গেল। তাহলে লোনের ইন্টারেস্ট রেটটা যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যখন দেখলাম ইকোনমিতে ইনফ্লেশন হচ্ছে, আরবিআই মনিটারি পলিসি কমিটি কি করলো? ব্যাংক রেটের পার্সেন্টেজটাকে বাড়িয়ে দিল। মানে আগে যেটা 6.5% ছিল, এখন সেটা 7% হলো।
তাহলে অ্যাভেলেবিলিটি অফ ক্রেডিট আরো কঠিন হলো, আরো সহজে আগের তুলনায় আরো কঠিন হচ্ছে লোন নেওয়া। বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের যদি টাকা পয়সার দরকার পড়ে আরবিআই থেকে তারা লোন নিতে যাচ্ছে, সেটা আরো কঠিন হয়ে দাঁড়াচ্ছে যখন এই ইন্টারেস্ট রেটটা বেড়ে যাচ্ছে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কাছে কি হচ্ছে? শর্টেজ অফ ফান্ড হচ্ছে, শর্টেজ অফ ফান্ড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এরকম একটা কন্ডিশনে কমন পাবলিক যদি বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে লোন নিতে যায় শিডিউল কমার্শিয়াল ব্যাংকের থেকে, কমন পাবলিকের লোনের ওপর ইন্টারেস্ট রেট ন্যাচারালি বেড়ে যাবে। কমন পাবলিক আগে শিডিউল ব্যাংকের থেকে 10% ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছিল, এখন তারা 11% ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে। তাহলে কমন পাবলিকের লোনের ওপর ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায়, কারণ শিডিউল ব্যাংকগুলোর কাছে শর্টেজ অফ ফান্ড হয়েছে। শিডিউল ব্যাংকগুলো আগে যদি আরবিআই থেকে 6.5% ইন্টারেস্ট রেটে লোন নিত দীর্ঘকালীন সময়ের জন্য, এখন তারা লোন নিচ্ছে 7%। তারা সহজে তারা আগের মতো লোন নিতে পারবে না, তার এফেক্টে এসে পড়বে কমন পিপলের ওপর। কমন পিপলের লোনের ওপর ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। তাহলে ন্যাচারালি কমন পাবলিকের কি হবে? এর ফলে পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা কমবে। কমন পাবলিক আগের মতো যদি লোন না নিতে পারে, কমন পাবলিক যদি আগের মতো লোন না নিতে পারে, কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা কমছে, মানি সাপ্লাই কমছে, অর্থের যোগান কমছে। ন্যাচারালি এগ্রিগেট ডিমান্ড, সামগ্রিক চাহিদাও কমে যাচ্ছে। ন্যাচারালি আমরা এর ফলে দেখতে পাচ্ছি এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা যেটা, সেটাও কমে যাচ্ছে। যে ইনফ্লেশন হয়েছিল এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই থেকে বেশি হওয়ার জন্য, এগ্রিগেট ডিমান্ড যদি কমে যায়, তো এই যে গ্যাপটা আছে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাইয়ের মধ্যে, এই গ্যাপটাও কমে আসছে। তাহলে আলটিমেটলি আমরা এক্ষেত্রে দাঁড়িয়ে লক্ষ্য করছি ইনফ্লেশন কিন্তু আন্ডার কন্ট্রোলে আসছে, এটা আমরা লক্ষ্য করছি। কেমন? এগ্রিগেট ডিমান্ড যদি কমে যায়, সামগ্রিক চাহিদা যদি কমে যায়, আলটিমেটলি নেট রেজাল্ট দেখছি ইনফ্লেশন কিন্তু আন্ডার কন্ট্রোলে আসছে। এই হচ্ছে বিষয়টা। তাহলে ইনফ্লেশনারি কন্ডিশনে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করলাম আরবিআই যে মনিটারি পলিসি কমিটি আছে, সেটা তারা কিন্তু ব্যাংক রেটের পার্সেন্টেজ বাড়িয়ে দিচ্ছে। এবার আমি আরেকটা বিষয় বলছি, দেখুন যত ইনফ্লেশন হবে তত এই ব্যাংক রেটের পার্সেন্টেজ বাড়বে, তত ব্যাংকগুলোর কাছে শর্টেজ অফ ফান্ড হবে। ব্যাংকগুলো কমন পাবলিককে আগের মতো লোন দিতে পারবে না, কমন পাবলিকের লোনের ওপর ইন্টারেস্ট রেট সেক্ষেত্রে তারা বাড়িয়ে দেবে। তাহলে কমন পাবলিক যদি আরো বেশি ইন্টারেস্ট রেটে কমন পাবলিককে ব্যাংকের থেকে লোন নিতে হয়, ন্যাচারালি আগের মতো লোন নেবে না, কমন পাবলিক ক্রয় ক্ষমতা কমে যাবে, ইকোনমিতে মানি সাপ্লাই কমবে, এবং অর্থের যোগান যদি কমে আলটিমেটলি এগ্রিগেট ডিমান্ড কমতে দেখবে। এইভাবে ইনফ্লেশন আন্ডার কন্ট্রোলে আসবে, এটা আমরা লক্ষ্য করবো। এবার যে বিষয়টা হচ্ছে উল্টো দিকের যে বিষয়টা, এখানে শর্টেজ অফ ফান্ড হলে এক্ষেত্রে এফেক্টটা কি হবে? এফেক্টটা যেটা হবে, ব্যাংকের কাছে টাকার দরকার আছে, ব্যাংকগুলো চাইবে আমরা কমন পাবলিক যাতে আরো বেশি করে ব্যাংকের কাছে টাকা জমা রাখি। ব্যাংকের কাছে যখন শর্টেজ অফ ফান্ড হচ্ছে, ব্যাংকের কাছে একটা অর্থের যোগানের ক্ষেত্রে ঘাটতি দেখা যাচ্ছে, ব্যাংকগুলো চাইছে তাদের কাছে যাতে কমন পাবলিক বেশি করে টাকা জমা রাখে। সেই কারণে ব্যাংকগুলো কি করবে, কমন পাবলিকের ডিপোজিটের উপর, স্পেশালি ডিপোজিট বলতে ফিক্সড ডিপোজিট, কারণ লং টার্মে ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়। তাহলে কমন পাবলিক যাতে তাদের কাছে আরো বেশি টাকা পয়সা জমা রাখে, তাদের অ্যাট্রাক্ট করতে গিয়ে যখন ব্যাংকের কাছে শর্টেজ অফ ফান্ড হবে, কমন পাবলিকের ফিক্সড ডিপোজিটের উপর ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিচ্ছে। কারণ কমন পাবলিক ডিপোজিট রাখলে সেই ডিপোজিটের অ্যামাউন্টটা ব্যাংক কাজে লাগাতে পারছে নিজের বিজনেস পারপাসে, আরো বেশি করে লোন দিতে পারছে। তো সেই কারণে কমন পাবলিককে অ্যাট্রাক্ট করতে গিয়ে এরকম একটা কন্ডিশনে যত বেশি ইনফ্লেশন হবে, আমরা তার রেসপেক্টে দেখবো কমন পাবলিকের ডিপোজিটের ওপর ইন্টারেস্ট রেট কিন্তু ব্যাংক বাড়াবে। ডিপোজিট বলতে মেনলি আমরা বলছি এটা ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট, যার উপর ইন্টারেস্ট রেট ব্যাংক কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম, আমরা ইনফ্লেশনের সময় দাঁড়িয়ে ব্যাংক রেটের পার্সেন্টেজটা আরবিআই মনিটারি পলিসি কমিটি বাড়ালো। তো ন্যাচারালি ব্যাংকের কাছে শর্টেজ অফ ফান্ড হলো, ব্যাংকগুলো কমন পাবলিকের লোনের ওপর ইন্টারেস্ট রেট বাড়ালো, এবং ব্যাংকের কাছে যেহেতু শর্টেজ অফ ফান্ড হলো, ব্যাংকগুলো ডিপোজিটের ওপর ইন্টারেস্ট রেট কমন পাবলিকের বাড়াচ্ছে, কারণ কমন পাবলিককে অ্যাট্রাক্ট করতে চাইছে ব্যাংকগুলো। এই হচ্ছে ইনফ্লেশনারি কন্ডিশনে আমরা ইকোনমির ওপর এফেক্টটা পড়ছে দেখতে পাচ্ছি ব্যাংক রেটের পার্সেন্টেজ বাড়ানোর ফলে। কেমন? এরপরে আমরা আসবো এর অপোজিট কন্ডিশন, মানে রেসেশন। ইকোনমিতে একটা রেসেশনারি কন্ডিশন দেখা যাচ্ছে, মানে কোভিড প্যান্ডামিক সিচুয়েশন, যে টাইমে আমরা দাঁড়িয়ে দেখেছিলাম জিডিপির পার্সেন্টেজ নেগেটিভে চলে গেছিল, অর্থাৎ প্রোডাকশন কমতে কমতে ঋণাত্মক হয়ে গেছিল, নেগেটিভে চলে গেছে। ইকোনমিক রেসেশন হচ্ছে, তার মানেটা আমি জাস্ট একটু এক্সপ্লেন করি।
তারপর বিষয়টা নিয়ে আলোচনা করছি এর এফেক্টটা। ইকোনমিক রেসেশন, অর্থনৈতিক মন্দা হচ্ছে। রেসেশন যদি হয় তার মানে কি বুঝবো? জিডিপির পার্সেন্টেজ কমবে। জিডিপির পার্সেন্টেজ কমবে। জিডিপি মানে কি? কোনো একটা কান্ট্রিতে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল কতটা গুডস, কমোডিটি বা সার্ভিসেস প্রোডাকশন হচ্ছে। এই প্রোডাকশন যে কেউ করতে পারে, কান্ট্রির সিটিজেনরা অ্যাজ ওয়েল অ্যাজ ফরেনাররা এসেও যদি ডোমেস্টিক কান্ট্রিতে প্রোডাকশন করে থাকে, তাদের কন্ট্রিবিউশনকেও আমরা জিডিপির মধ্যে ঢুকবো। তাহলে জিডিপির পার্সেন্টেজ যদি কমে, অটোমেটিক্যালি প্রোডাকশন কমবে। অটোমেটিক্যালি প্রোডাকশন কমবে। ন্যাচারালি আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ বাড়বে। এটা আমরা লক্ষ্য করছি। আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ বাড়ছে, এটা আমরা লক্ষ্য করছি। এবার যে বিষয়টা ঘটছে, রেসেশনের সময় ব্যাংকগুলো কি করছে? রেসেশনের সময় আমরা লক্ষ্য করছি যেটা, দেখো রেসেশনের সময় বিষয়টা কিরকম হচ্ছে। রিসেশনের সময় আরবিআই মনিটারি পলিসি কমিটি, তাদের মেইন অবজেক্টিভ হচ্ছে লোকের হাতে যাতে টাকা পয়সা আসে। ইনফ্লেশনের সময় যেমন আরবিআই মনিটারি পলিসি কমিটি লোকের হাত থেকে টাকা পয়সা তুলে নিতে চাইছে, যাতে করে ইকোনমিটা মানি সাপ্লাই কমে, সেটা তারা চাইছিল। আর রেসেশনের সময় লোকের হাতে যেহেতু কাজকর্ম নেই, লোকজন বেকার হয়ে গেছে, লোকের হাতে যাতে টাকা পয়সা আসে, লোকের যাতে ক্রয় ক্ষমতা বাড়ে, এটাই হচ্ছে মেইন অবজেক্টিভ। কারণ ইকোনমিতে রেসেশন হচ্ছে মানে বিশালভাবে প্রোডাকশন কমে গেছে। কোভিডের সময় লকডাউনের জন্য প্রোডাকশন কমে গেছিল, জিডিপির পার্সেন্টেজ নেগেটিভে চলে গেছিল, বেকারত্বের হার, ন্যাচারালি প্রোডাকশন যদি কমে বেকারত্বের হার বাড়বে, এটাই স্বাভাবিক। তাহলে কমন পাবলিকের বেনিফিট দেওয়ার জন্য কমন পাবলিককে আরবিআই মনিটারি পলিসি কমিটি চাইছে কমন পাবলিকের যাতে পারচেজিং পাওয়ার বাড়ানো যায় রিসেশনারি কন্ডিশন। তারা কি করছে? তারা এই ক্ষেত্রে ব্যাংক রেটের পার্সেন্টেজটা কমিয়ে দিচ্ছে 6.5% থেকে 6%। তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো যদি আরবিআই থেকে দীর্ঘকালীন সময়ের জন্য লোন নিতে চায়, তারা 6.5% লোন নিচ্ছিল আগে ইন্টারেস্ট রেটে, এখন 6%। তাহলে অ্যাভেলেবিলিটি অফ ক্রেডিট আরো ইজি হচ্ছে, সহজে বাণিজ্যিক ব্যাংকগুলো আরবিআই থেকে লোন নিতে পারছে। তাহলে শিডিউল ব্যাংকগুলোর কাছে এক্সেস অফ ফান্ড হচ্ছে ন্যাচারালি। এবার কমন পাবলিক যদি শিডিউল ব্যাংকের থেকে লোন নিতে যায়, কমন পাবলিকের লোনের ওপর ইন্টারেস্ট রেট কমছে। দেখো ভালো করে বিষয়টা বোঝো, শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআই থেকে লোন নিতে যাচ্ছে, তাদের লোনের ওপর ইন্টারেস্ট রেট কমে গেছে, শিডিউল ব্যাংকের কাছে এক্সেস অফ ফান্ড হচ্ছে। এবার কমন পাবলিক যদি শিডিউল ব্যাংকের থেকে লোন নিতে যায়, কমন পাবলিকের লোনের ওপর ইন্টারেস্ট রেট কমছে। তাহলে কমন পাবলিক যদি কম সুদে লোন নিতে পারে, কম সুদে যদি ঋণ নিতে পারে বা শিডিউল ব্যাংকের থেকে, কমন পাবলিকের পারচেজিং পাওয়ার কি হবে? বাড়বে। আমি ব্যাংকের থেকে আগে 10% ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছিলাম, এখন 9% ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে। কারণ বাণিজ্যিক ব্যাংকগুলো দেখছে যে আরবিআই থেকে আমরা যখন লোন নিতে যাচ্ছি, আমাদের লোনের উপরে ইন্টারেস্ট রেটটা কমিয়ে দিয়েছে আরবিআই দীর্ঘকালীন সময়ের জন্য অবশ্যই। তাহলে সহজে তারা বাণিজ্যিক ব্যাংকগুলো আরবিআই থেকে লোন নিতে পারছে। বাণিজ্যিক ব্যাংকের কাছে এক্সেস অফ ফান্ড হওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। এবার এরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে কমন পাবলিক যদি বাণিজ্যিক ব্যাংকের থেকে লোন নিতে যায়, শিডিউল ব্যাংকের থেকে কমন পাবলিক যদি লোন নিতে চায়, কমন পাবলিকের লোনের ওপর ইন্টারেস্ট রেট শিডিউল ব্যাংকগুলো, শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো কমাচ্ছে। তাহলে আমরা যখন ব্যাংকের থেকে লোয়ার রেটের ইন্টারেস্ট রেটে লোন নিতে পারি, আমাদের ক্রয় ক্ষমতা কি হবে? বাড়বে। কারণ আমরা লোন নিয়ে কোনো না কোনো সেক্টরে ইনভেস্ট করি, সেটা ইকোনমিতে বিভিন্ন সেক্টরে গ্রোথ রেট জেনারেট করাতে হেল্প করছে। তাহলে কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বাড়ছে মানে মানি সাপ্লাই বাড়ছে, এগ্রিগেট ডিমান্ড বাড়ছে মানে সোজা কথায় ইকোনমিতে গ্রোথ রেট জেনারেট করছে। আমরা লোন নিয়ে ধরো গাড়ি কেনার জন্য কেউ ইনভেস্ট করলো লোনের অ্যামাউন্টটা, তো গাড়ি ওই সেক্টরে যখন গ্রোথ রেট জেনারেট করবে, তখন ওই সেক্টর রিলেটেড আদার সেক্টর গুলোরও গ্রোথ রেট জেনারেট করবে। এইভাবে আমরা ইকোনমিতে একটা গ্রোথ রেট জেনারেট করার স্কোপ দেখতে পাচ্ছি, যদি কিনা ব্যাংক রেটের পার্সেন্টেজটা কমানো হয় রেসেশনারি কন্ডিশন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা ডিপোজিটের ওপর ইন্টারেস্ট রেট ইনফ্লেশনের সময় আলোচনা করেছিলাম। রিসেশনের সময় কি হবে? আমরা যখন রেসেশন হচ্ছে, ব্যাংকগুলো কিন্তু দেখা যাচ্ছে সহজে আরবিআই থেকে লোন নিতে পারছে, কারণ আরবিআই ব্যাংক রেটের পার্সেন্টেজ কমিয়ে দিয়েছে। ব্যাংকের কিন্তু এক্ষেত্রে আর টাকা পয়সার দরকার নেই। তো ন্যাচারালি ব্যাংকগুলো কি করবে? ব্যাংকগুলো কিন্তু এক্ষেত্রে ডিপোজিটের ওপর ইন্টারেস্ট রেট কমাবে, কারণ ব্যাংকের এই ক্ষেত্রে কমন পাবলিককে আর অ্যাট্রাক্ট করার দরকার নেই, যাতে করে কমন পাবলিক ব্যাংকের কাছে বেশি করে টাকা পয়সা জমা রাখে। ইনফ্লেশনের সময় যেটা দরকার ছিল,
রিসেশনের সময় ব্যাংকের কিন্তু সেটা আর দরকার নেই। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি ব্যাংকগুলো কি করছে, ডিপোজিটের উপর ইন্টারেস্ট রেট কিন্তু কমাচ্ছে। ডিপোজিটের উপর ইন্টারেস্ট রেটের পার্সেন্টেজ, ডিপোজিট মানে স্পেশালি বলবো ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট, তার উপর ইন্টারেস্ট রেট কমাচ্ছে। যেমন আমি একটা প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিই, কোভিড প্যান্ডামিক সিচুয়েশন যখন চলছিল, আমরা লক্ষ্য করছিলাম আমাদের কান্ট্রির ক্ষেত্রে পরপর দুটো ফাইন্যান্সিয়াল ইয়ার যদি দেখি, 2020-21, এই দুটো ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা লক্ষ্য করেছিলাম জিডিপির পার্সেন্টেজ নেগেটিভে চলে এসেছিল। এই সময় ব্যাংকের যদি ফিক্সড ডিপোজিটের উপর ইন্টারেস্ট রেট দেখি 1 year to 2 years এরকম একটা টাইম টেনিওরের জন্য, তাহলে দেখতে পারবো আমরা ফিক্সড ডিপোজিটের উপর ইন্টারেস্ট রেট ন্যাশনালাইজড ব্যাংকগুলোর ক্ষেত্রে কমে কমে বিলো 5% চলে এসেছিল। আর ইনফ্লেশনের সময় এখন ধরো প্রেজেন্ট সিনারিওতে দাঁড়িয়ে সেম টাইম পিরিয়ডের ইন্টারেস্ট রেট কিন্তু আমরা দেখছি কম বেশি 7%, 1 year to 2 years ন্যাশনালাইজড ব্যাংকগুলোর ক্ষেত্রে ইন্টারেস্ট রেট যদি দেখি 7% অ্যাভারেজে যদি দেখা যায়। তাহলে যত রেসেশন হচ্ছে, ব্যাংকগুলো যেহেতু সহজে আরবিআই থেকে লোন নিতে পারছে, ব্যাংকগুলো ডিপোজিটের উপর ইন্টারেস্ট রেট এক্ষেত্রে কমিয়ে দিচ্ছে। আর এটাও কিন্তু উল্টে ইকোনমিতে গ্রোথ রেট জেনারেট করাতে হেল্প করছে। আমরা যখন দেখছি ব্যাংকে টাকা রাখলে রিটার্ন বেশি পাওয়া যাচ্ছে না, আমরা ইনভেস্ট করছি কোনো না কোনো সেক্টরে যেখান থেকে আমার রিটার্ন আসবে বেশি। সেটা হতে পারে গাড়ি কেনা, বাড়ি কেনা বা লাক্সারিয়াস কোনো প্রোডাক্ট কেনা, সেটা হতে পারে স্টক মার্কেটে। স্টক মার্কেটেও যদি আমি ইনভেস্ট করি আমার টাকাটা, সেটা কোনো না কোনো কোম্পানিতে ইনভেস্ট করছি। আর কোনো কোম্পানি স্টক মার্কেটে নিজেকে এনলিস্টেড করে কেন? তার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছ থেকে ফান্ড কালেকশন করে সেটা বিজনেস পারপাসে ইউজ করা। তো আমাদের ফান্ডটা তখন কোম্পানি নিজেদের বিজনেস গ্রোথ জেনারেট করাতে হেল্প করছে, কোম্পানিকে নিজেদের বিজনেস পারপাসে ইউজ করছে, সেটাও তো আলটিমেটলি ইকোনমিতে গ্রোথ রেট জেনারেট করালো, তাই না? তো এটাও কিন্তু ইনডাইরেক্টলি যখন ব্যাংক তার ডিপোজিটের উপর ইন্টারেস্ট রেট কমিয়ে দিচ্ছে, এটাও কিন্তু ইনডাইরেক্টলি ইকোনমিতে গ্রোথ রেট জেনারেট করাতে হেল্প করছে। যেমন লোনের ওপর ইন্টারেস্ট রেট কমালে লোকজন যেরকম ইনভেস্ট করছে বিভিন্ন সেক্টরে কেনার জন্য সেই লোনটাকে নিয়ে ব্যাংক থেকে, সেটা ইকোনমিক গ্রোথ জেনারেট করাতে হেল্প করছে। একইভাবে ডিপোজিটের ওপর ব্যাংকে যখন ইন্টারেস্ট রেট কমানো হচ্ছে, সেটাও কিন্তু ইনডাইরেক্টলি দেখলে ওভারঅল ইকোনমিতে গ্রোথ রেট জেনারেট করাতে হেল্প করছে। ঠিক আছে, এবার আমরা যে বিষয়টা আসছি নেক্সট পার্ট। না, ব্যাংক রেটটা অ্যাকচুয়ালি কি বলতো, আমি কি বললাম, ব্যাংক রেটের পার্সেন্টেজ কিন্তু সবসময় এক থাকছে। ব্যাংক রেট, রেপো রেট, এই যে পলিসি রেট গুলো আছে, এগুলো ডিসাইড করছে আরবিআই মনিটারি পলিসি কমিটি, এবং তাদের দেখা যাচ্ছে তারা বাই মান্থলি বেসিসে 2 months গ্যাপে পলিসি রেট গুলোকে তারা কিন্তু রিভাইজ করে থাকছে। কেমন? আরবিআই যে মনিটারি পলিসি কমিটি আছে, তাদের দেখা যাচ্ছে তারা ইকোনমিক কন্ডিশনের ওপর বেস করে 2 months গ্যাপে তারা কিন্তু পলিসি রেট গুলোকে রিভাইজ করে থাকছে। টোটাল রিভিশনটা করছে কি আরবিআই মনিটারি পলিসি কমিটি। এটা কিন্তু পার্সেন্টেজ একই থাকে। সমস্ত ব্যাংকগুলো যখন আরবিআই থেকে লোন নিতে যাবে একই ইন্টারেস্ট রেটে লোন নেবে, সেটা তারা শর্ট টার্ম হোক, সেটা লং টার্ম হোক, যে কোনো সময়ের জন্য। ঠিক আছে, আমরা আরো 2-3টে ইনস্ট্রুমেন্ট নিয়ে আজকে ক্লাসে আলোচনা করি। রেপো রেট, রেপো রেটকে আমরা কি বলছি? রিপারচেস রেট। রেপো রেট ইজ অলসো কল্ড রিপারচেস রেট। রেপো রেটের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, বাণিজ্যিক ব্যাংকগুলো বা শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআই থেকে লোন নিচ্ছে, এবং অবভিয়াসলি তারা শর্ট টার্ম বেসিসে, মানে উইদিন 3 months এরকম একটা টাইম পিরিয়ডের জন্য যখন শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআই থেকে লোন নিচ্ছে, সেই ইন্টারেস্ট রেটকে, যে ইন্টারেস্ট রেটে তারা লোন নিচ্ছে, সেই ইন্টারেস্ট রেটকে আমরা বলছি রেপো রেট। রেপো রেটের ক্ষেত্রে একটা বিষয় বলার আছে, যেমন আমরা ব্যাংকের থেকে, আমরা কমন পাবলিক যারা আছি, তারা ব্যাংকের থেকে লোন নিতে গেলে ব্যাংকের কাছে কিছু জমা রাখি মর্টগেজ হিসাবে, যেটাকে কোল্যাটারাল বলা হয়। বিভিন্ন ডকুমেন্টস জমা রাখতে পারি, তার মধ্যে বাড়ির দলিল হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, ডকুমেন্টস হতে পারে, যেগুলোকে শো করিয়ে তবেই আমরা ব্যাংকের থেকে লোন নিতে পারছি। সিমিলার কেস আমরা কিন্তু রেপো রেটের ক্ষেত্রে দেখছি। বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে, তারা যখন আরবিআই থেকে লোন নিতে যাচ্ছে, তারা কিন্তু আরবিআই কাছে কিছু জমা রাখছে, সেটা কর্পোরেট সিকিউরিটি হতে পারে, সেটা গভর্নমেন্ট সিকিউরিটি হতে পারে, বা গোল্ড হতে পারে। এরকম কিছু জমা রেখে তবেই কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো
আরবিআই থেকে লোন নেবে একটা সার্টেন ইন্টারেস্ট রেটে। যে ইন্টারেস্ট রেটে লোনটা নিচ্ছে সেই ইন্টারেস্ট রেটকে আমরা বলছি রেপো রেট, এবং অবভিয়াসলি সেটা শর্ট টার্ম বেসিসে হবে। শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআই থেকে স্বল্পকালীন সময়ের জন্য একটা সার্টেন ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে, সেই ইন্টারেস্ট রেটকে আমরা এখানে বলে থাকছি রেপো রেট। কেমন? তাহলে এক্ষেত্রে রেপো রেটটা কি দেখছি? শর্ট টার্ম বেসিসে উইদিন 3 মান্থস এরকম একটা টাইম পিরিয়ডের জন্য শিডিউল ব্যাংকগুলো আরবিআই থেকে লোন নিচ্ছে। সেই যে ইন্টারেস্ট রেটে তারা লোন নিচ্ছে সেই ইন্টারেস্ট রেটকে আমরা বলছি রেপো রেট বা রিপারচেস রেট। কেমন? রেপো রেট বা রিপারচেস রেট, এই হচ্ছে রেপো রেটের বিষয়টা। আর এর জাস্ট অপোজিট কন্ডিশন, আমি রিভার্স রেপো রেটটা একটু বলে দিই তোমাদের, যতগুলো আজকে হয় আর কি। রিভার্স রেপো রেট কি হচ্ছে, আমি ক্যাশ রিজার্ভ রেশিও এর পরে আসবো। রিভার্স রেপো রেট হচ্ছে এর অপোজিট কন্ডিশন, মানে বিষয়টা এরকম, আরবিআই রিভার্স রেপো রেট জিজ্ঞেস করছিলে শিডিউল কমার্শিয়াল ব্যাংক, মানে যে ব্যাংকগুলো সম্পূর্ণরূপে আরবিআই গাইডলাইন ফলো করে চলছে, এফেক্ট কিন্তু একই, বাড়ানো বা কমানো। আমি ব্যাংক রেটের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে দেখালাম, ইনফ্লেশনের সময় একইভাবে যেরকম আমরা দেখলাম ব্যাংক রেটের পার্সেন্টেজ বাড়ানো হচ্ছে, রেপো রেটের ক্ষেত্রেও সিমিলার কেস দেখবো। আরবিআই মনিটারি পলিসি কমিটি রেপো রেটের পার্সেন্টেজ বাড়াবে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরবিআই থেকে লোন নিতে হচ্ছে বেশি ইন্টারেস্ট রেটে, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে শর্টেজ অফ ফান্ড হচ্ছে, কমন পাবলিক বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে লোন নিতে যাচ্ছে, তাদের লোনের উপর ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, আর রিসেশনের সময় কমাবে। কেমন? এই হচ্ছে বিষয়। রেপো রেট কি বলছি, শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআই থেকে শর্ট টার্ম বেসিসে একটা সার্টেন ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে, সেই ইন্টারেস্ট রেটকে আমরা এখানে বলছি রেপো রেট। এই শর্ট টার্ম মিনস উইদিন 3 মান্থস এরকম একটা টাইম টেনিয়রের জন্য লোন নিচ্ছে। আর এর অপোজিট কন্ডিশন, অর্থাৎ আরবিআই যখন টাকা পয়সার দরকার পড়ছে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যদি সারপ্লাস ফান্ড থাকে, তাদের থেকে আরবিআই শর্ট টার্ম বেসিসে একটা সার্টেন ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে, সেই ইন্টারেস্ট রেটকে আমরা এখানে বলছি রিভার্স রেপো রেট, জাস্ট অপোজিট কন্ডিশন অফ রেপো রেট। রিভার্স রেপো রেট হচ্ছে রেপো রেটের জাস্ট অপোজিট কন্ডিশন। কি বললাম? বাণিজ্যিক ব্যাংকগুলো যখন আমরা দেখতে পাচ্ছি বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে আরবিআই একটা সার্টেন ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে, অবশ্যই শর্ট টার্ম বেসিসে, শর্ট টার্ম মানে উইদিন 3 মান্থস এরকম টাইম টেনিয়রের জন্য যে ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে, সেই ইন্টারেস্ট রেটকে রিভার্স রেপো রেট বলছে। এবং যে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সারপ্লাস ফান্ড আছে তাদের থেকেই কিন্তু আরবিআই এক্ষেত্রে শর্ট টার্ম বেসিসে লোন নেবে। মানে রেপো রেটের জাস্ট অপোজিট কন্ডিশন হচ্ছে রিভার্স রেপো রেট। এবং এক্ষেত্রে মনে রাখবে যে রেপো রেটের পার্সেন্টেজ কিন্তু সবসময় বেশি হচ্ছে তোমার রিভার্স রেপো রেটের পার্সেন্টেজের থেকে। পার্সেন্টেজ অফ রেপো রেট ইজ অলওয়েজ গ্রেটার দেন পার্সেন্টেজ অফ রিভার্স রেপো রেট, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। কেমন? মানে শিডিউল কমার্শিয়াল ব্যাংক আরবিআই থেকে যখন লোন নিতে যাবে তারা বেশি ইন্টারেস্ট রেটে লোন নেবে, আরবিআই থেকে যখন শিডিউল ব্যাংকের থেকে লোন নেবে তুলনামূলকভাবে কম ইন্টারেস্ট রেটে লোন নেবে। এই হচ্ছে বিষয়টা। আমি আরেকটা ইনস্ট্রুমেন্ট আজকে আলোচনা করি, ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ মানে নগদ জমার অনুপাত। এই বিষয়টা কিরকম? এই বিষয়টা হচ্ছে আরবিআই, দেখো আরবিআই একটু আগে আমি ফাংশনটা বলতে গিয়ে আরবিআই বলেছিলাম এটার বিষয়ে। শিডিউল কমার্শিয়াল ব্যাংক, শিডিউল কমার্শিয়াল ব্যাংক, আরেকটা হচ্ছে কমন পিপল, কমন পিপল। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে টোটাল যে ডিপোজিট থাকে তার একটা সার্টেন পার্সেন্টেজ শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে সবসময় রিজার্ভ রাখতে হয় আরবিআই এর কাছে, অবশ্যই আরবিআই এর মনিটারি পলিসি কমিটি গাইডলাইন ফলো করে। ধরে নিচ্ছি কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে টোটাল ডিপোজিট আছে 1000 করোড়, তার 4% অর্থাৎ 40 করোড় রুপিস শিডিউল ব্যাংকগুলো আরবিআই এর কাছে রিজার্ভ রাখছে। আরবিআই কিন্তু শিডিউল ব্যাংকগুলোকে এরপরে আর কোনো এর বদলে আর কোনো ইন্টারেস্ট পেমেন্ট করছে না। তো এবার হচ্ছে ইকোনমিতে ইনফ্লেশন দেখা যাচ্ছে, কোনো কান্ট্রির ইকোনমিতে একটা ইনফ্লেশনারি প্রেসার দেখা যাচ্ছে। ইনফ্লেশন কথাটার মানে কি? ইনফ্লেশন হচ্ছে মানে এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই থেকে বেশি হচ্ছে, সামগ্রিক চাহিদা যদি সামগ্রিক যোগানের থেকে বেশি হয় তবে ইকোনমিতে ইনফ্লেশন দেখা যাবে। তাহলে ইনফ্লেশনারি কন্ডিশনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আরবিআই এর মনিটারি পলিসি কমিটি কি করছে এক্ষেত্রে দাঁড়িয়ে, এই ক্যাশ রিজার্ভ রেশিও যেটা আমরা একটু আগে আলোচনা করলাম,
তার পার্সেন্টেজটা বাড়িয়ে দিচ্ছে। মানে আগে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের টোটাল ডিপোজিটের 4% আরবিআই এর কাছে রিজার্ভ রাখতো। এই রিজার্ভটা রাখতে হচ্ছে জাস্ট ফর সিকিউরিটি পারপাস অফ কমন পিপল, কমন পাবলিকের সিকিউরিটির কথা ভেবে আরবিআই মনিটারি পলিসি কমিটির গাইডলাইন ফলো করে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে কমন পাবলিকের টোটাল ডিপোজিটের একটা সার্টেন পার্সেন্টেজ আরবিআই এর কাছে রিজার্ভ রাখতে হচ্ছে। এই পার্সেন্টেজটা যদি বেড়ে যায়, আগে তারা 40 করোড় রিজার্ভ রাখতো, এখন 50 করোড়, তাহলে শিডিউল ব্যাংকের কাছে আগে পড়ে থাকতো আরবিআই এর কাছে রিজার্ভ রাখার পরে 960 করোড়, এখন শিডিউল ব্যাংকের কাছে আরবিআই এর কাছে রিজার্ভ রাখার পরে পড়ে থাকছে 950 করোড়। তাহলে যে বিষয়টা দেখো, শর্টেজ অফ ফান্ড কত হচ্ছে। শিডিউল ব্যাংকের কাছে আমরা দেখতে পাচ্ছি আগের তুলনায় শর্টেজ অফ ফান্ড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত, 10 করোড় রুপিস। শর্টেজ অফ ফান্ড হচ্ছে 10 করোড় রুপিস। ভালো করে লক্ষ্য করো, তার এফেক্টটা এসে পড়বে কমন পাবলিকের ওপর। শিডিউল ব্যাংকগুলোকে যদি আগের তুলনায় বেশি রিজার্ভ রাখতে হয় আরবিআই এর কাছে, তাহলে আগে 1000 করোড়ের মধ্যে 40 করোড় রিজার্ভ রাখছিল, মানে শিডিউল ব্যাংকের কাছে আগে পড়ে থাকতো 960, এখন 1000 করোড়ের মধ্যে 5% মানে 50 করোড় রিজার্ভ রাখছে। এটাকেই আমরা ক্যাশ রিজার্ভ রেশিও বলছি, কারণ ক্যাশ ফর্মে এটা রিজার্ভ রাখতে হচ্ছে শিডিউল ব্যাংকগুলোকে আরবিআই এর কাছে। তাহলে এখন শিডিউল ব্যাংকের কাছে পড়ে থাকছে 950 করোড়। তাহলে আগের তুলনায় শর্টেজ অফ ফান্ড হলো 10 করোড়, তার এফেক্টে এসে পড়ছে কমন পাবলিকের উপর। কমন পাবলিক যদি এরকম কন্ডিশনে শিডিউল ব্যাংকের থেকে লোন নিতে যায়, আমরা দেখবো কমন পাবলিকের লোনের উপর ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। আগের মতো কেস, এর পরের কেসটা। তাহলে কমন পাবলিক যদি আগের তুলনায় বেশি ইন্টারেস্ট রেটে লোন নেয় শিডিউল ব্যাংকের থেকে, কমন পাবলিকের পারচেজিং পাওয়ার কি হবে? স্বাভাবিকভাবেই কমন পাবলিকের পারচেজিং পাওয়ার কমবে। পারচেজিং পাওয়ার কমবে, মানি সাপ্লাই কমবে, অর্থের যোগান কমবে, মানি সাপ্লাই কমবে, এবং আলটিমেটলি নেট রেজাল্ট দেখতে পারবো এগ্রিগেট ডিমান্ড অর্থাৎ সামগ্রিক যে চাহিদা সেটা কমে আসবে। আমার তো এটাই কমানো উচিত ছিল, ইনফ্লেশনের সময় আমার উদ্দেশ্য ছিল এটাই তো, এগ্রিগেট ডিমান্ডকে কমানো। এটা কমে আসছে, কারণ আলটিমেটলি মেন পার্ট হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্টেজ বেড়ে যাওয়া। শিডিউল ব্যাংকগুলোকে আগের তুলনায় বেশি রিজার্ভ রাখতে হচ্ছে আরবিআই এর কাছে, তাদের কাছে শর্টেজ অফ ফান্ড হচ্ছে, তারা কমন পাবলিককে লোন দিতে গেলে লোনের উপর ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিচ্ছে। তাহলে কমন পাবলিক আগের মতো লোন যদি নিতে না পারে, তাহলে পারচেজিং পাওয়ার কমছে, মানি সাপ্লাই কমছে, এগ্রিগেট ডিমান্ড কমছে, ইনফ্লেশন আন্ডার কন্ট্রোলে আসছে, এটা আমরা দেখছি। এরপর আমরা আরেকটা পার্ট জাস্ট একটু বলে দিই। আচ্ছা, রেসেশনের সময় এর জাস্ট অপোজিট কেস হবে। রেসেশন যখন হবে ইকোনমিতে, আমরা জাস্ট অপোজিট কেস দেখবো, সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্টেজ কমিয়ে দেবে, কারণ শিডিউল ব্যাংকগুলোর হাতে আরো বেশি করে টাকা পয়সা থাকে যাতে, আরবিআই কিন্তু সেটাই চাইছে। তাহলে কমন পাবলিক শিডিউল ব্যাংকের থেকে লোন নিতে গেলে কমন পাবলিকের লোনের ওপর ইন্টারেস্ট রেট সেক্ষেত্রে কমে যায়, উল্টো কেস হবে আগের মতই। তো এই হলো বিষয়টা, আজকে এই পার্টগুলো আলোচনা করলাম। এবার এর ওপর কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। ব্যাংক রেট আর রেপো রেটের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়, ব্যাংক রেট হচ্ছে লং টার্ম বেসিসে লোন নেওয়া। শিডিউল ব্যাংকগুলো আরবিআই থেকে যখন লোন নিতে যাচ্ছে, তাদের লোনের ইন্টারেস্ট রেটটা আমরা দেখতে পাচ্ছি লং টার্ম বেসিসে হচ্ছে। লং টার্ম মানে অ্যাবাভ 3 মান্থস ব্যাংক রেট, আর রেপো রেটের ক্ষেত্রে আমরা দেখছি উইদিন 3 মান্থস এরকম একটা টাইম টেনিউরের জন্য হচ্ছে, শর্ট টার্ম বেসিসে। ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে ব্যাংক রেট আর রেপো রেটের মধ্যে। রেপো রেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শিডিউল ব্যাংকগুলোকে আরবিআই এর কাছে রিজার্ভ রাখতে হচ্ছে, কিছু রিজার্ভ রাখতে হচ্ছে, মানে হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি, ট্রেজারি বিল, গোল্ড। আর ব্যাংক রেটের ক্ষেত্রে এই রিজার্ভ রাখার ব্যাপারটা থাকছে না। এই হচ্ছে ডিফারেন্স। আর রেপো রেট আর রিভার্স রেপো রেটটা আরেকবার বলবেন? হ্যাঁ, রেপো রেট আর রিভার্স রেপো রেটটা কি আমি আরেকবার বলছি। এরপরে আমি কিছু এমসিকিউতে আসছি, এই যতটুকু বললাম আজকে। তো রেপো রেট আর রিভার্স রেপো রেটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এই দেখো, রেপো রেট হচ্ছে বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে, মানে শিডিউল কমার্শিয়াল ব্যাংক, যে ব্যাংকগুলো কিনা আরবিআই গাইডলাইন ফলো করে চলছে, সেকেন্ড শিডিউল অফ আরবিআই অ্যাক্ট 1934 এর আন্ডারে পড়ছে, অর্থাৎ আরবিআই সমস্ত রুলস এন্ড রেগুলেশন ফলো করে চলছে। সেই ব্যাংকগুলো আরবিআই থেকে যখন শর্ট টার্ম বেসিসে, মানে শর্ট টার্ম মানে আমি সবসময় বলছি উইদিন 3 মান্থস, 3 মাস সময়ের মধ্যে কোনো সময়ের জন্য আরবিআই থেকে যখন লোন নিচ্ছে, সেই যে ইন্টারেস্ট রেটে তারা লোনটা নিচ্ছে, সেই ইন্টারেস্ট রেটকে রেপো রেট বলছে। আর রিভার্স কেসটা, অর্থাৎ আরবিআই কে যখন দেখতে পাচ্ছি আমরা শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর থেকে একটা সার্টেন ইন্টারেস্ট রেটে লোন নিয়ে থাকছে, এই ইন্টারেস্ট রেটকে আমরা রিভার্স রেপো রেট বলছি।
এবার এখানে খেয়াল রাখবে আরবিআই সমস্ত শিডিউল কমার্শিয়াল ব্যাংকের থেকে যে লোন নিচ্ছে এরকম না, যে সমস্ত শিডিউল ব্যাংকগুলোর কাছে সারপ্লাস ফান্ড আছে শুধুমাত্র তাদের থেকেই আরবিআই শর্ট টার্ম বেসিসে একটা সার্টেন ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে। এই ইন্টারেস্ট রেটকে আমরা রিভার্স রেপো রেট বলছি, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে খেয়াল রাখবে রেপো রেটের যে পার্সেন্টেজ, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো আরবিআই থেকে যে ইন্টারেস্ট রেটে লোনটা নিচ্ছে এই রেপো রেটের পার্সেন্টেজটা কিন্তু সবসময় দেখবে রিভার্স রেপো রেটের পার্সেন্টেজের থেকে বেশি হবে, এটা মাথায় রাখবে। এটা আমরা রিভার্স রেপো রেটকে অনেক সময় ফিক্সড রিভার্স রেপো রেটও বলা হয়। ফিক্সড রিভার্স রেপো রেটও রিভার্স রেপো রেটকে অনেক সময় কিন্তু বলা হয়। আমি জাস্ট একটু এইটুকুনি তো আজকে আলোচনা করলাম, একটু আরবিআই এর ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখাই। আমি এখানে ইনফ্যাক্ট দিয়েইছি টোটাল। এই দেখো কারেন্ট যে পলিসি রেট গুলো আছে এগুলো আমাদের পাশাপাশি খেয়াল রাখতে হবে। দেখো রেপো রেট, দেখো রেপো রেটের পার্সেন্টেজটা এটা ফিক্সড রিভার্স রেপো যেটা 3.35%, এটা কিন্তু অলওয়েজ বেশি হচ্ছে রেপো রেট এবং রিভার্স রেপো রেটের পার্সেন্টেজটা আমরা দেখতে পাচ্ছি রিভার্স রেপো রেটের পার্সেন্টেজের থেকে। এছাড়াও এমএসএফ রেট, ব্যাংক রেট এবং প্রত্যেকটা পার্সেন্টেজ আমরা ক্যাশ রিজার্ভ রেশিও এসএলআর প্রত্যেকটা পার্সেন্টেজ আমরা কিন্তু এখানে মেনশন করে দিয়েছি। এবার কিছু যতটুকু আমাদের আলোচনা হলো তার উপর বেস করে আমাদের বেশ কিছু কোশ্চিন আছে, আমরা কিছু কোশ্চিন নিয়ে আলোচনা করছি। দেখো চেষ্টা করো যদি সম্ভব হয়। দ্য আরবিআই ইস্যুস কি হবে? আরবিআই ইস্যু করছে কি? এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি অল কারেন্সি নোটস এক্সেপ্ট 1 রুপি নোটস। অপশন বি হচ্ছে কারেক্ট। 1 রুপি নোট বাদ দিয়ে সমস্ত নোট ইস্যু করছে আরবিআই। নাম্বার 2 পয়েন্ট, ব্যাংক রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ কি হবে? ব্যাংক রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ কি হবে? কোশ্চিন নাম্বার 2 এর বলেছে ব্যাংক রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ। ডেফিনেটলি আমরা ব্যাংক রেট মানেটা কি বলছি? ব্যাংক রেট মানে হচ্ছে অপশন, ভালো করে লক্ষ্য করো ব্যাংক রেট বলা হয়েছে আরবিআই লেন্স টু কমার্শিয়াল ব্যাংকস, অপশন ডি। এখানে আমাদের টাইম টেনিওরের কথা কিছু মেনশন করা নেই, আমরা বলছি আরবিআই ধার দিচ্ছে কমার্শিয়াল ব্যাংকে যে রেটে। এখন টাইম টেনিওর বললে অবভিয়াসলি আমরা লং টার্ম বলবো, লং টার্ম বেসিসে হবে, ডেফিনেটলি লং টার্ম বেসিসে হবে যখন টাইম টেনিওর বলবে। তাহলে হচ্ছে ব্যাংক রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ আরবিআই লেন্স টু কমার্শিয়াল ব্যাংক, অবভিয়াসলি লং টার্ম মানে অ্যাবাভ 3 মান্থস। নাম্বার 3 পয়েন্ট, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড অন। আরবিআই কবে এস্টাবলিশড হয়েছে? ডেফিনেটলি আরবিআই এস্টাবলিশড হয়েছে 1 এপ্রিল 1935 এ। আরবিআই ন্যাশনালাইজড হয়েছে 1 জানুয়ারি 1949 এ। এস্টাবলিশড হয়েছে 1 এপ্রিল 1935 এ আর ন্যাশনালাইজড হয়েছে 1 জানুয়ারি 1949 এ। কোশ্চেন নাম্বার 4, in case of RBI wants to make it more expensive for the banks to borrow money কি হবে? আরবিআই চাইছে ব্যাংকগুলো যে আরবিআই থেকে বড়োইং করুক সেটা আরো বেশি এক্সপেন্সিভ করতে। তার জন্য আরবিআই কি করছে? বড়োইং, ব্যাংকগুলো আরবিআই থেকে যে ধার নিচ্ছে সেটাকে আরো বেশি এক্সপেন্সিভ করতে গিয়ে আরবিআই কি করছে বলো তো দেখি? এখানে একটু দেখো, আমি এই পয়েন্টটা দেখো, ইনক্রিজেস দ্য রেপো রেট। রেপো রেট কথাটার মানে কি? রেপো রেট কথাটার মানে হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, অর্থাৎ যে ব্যাংকগুলোকে আমরা দেখছি কিনা সেকেন্ড শিডিউল অফ আরবিআই অ্যাক্ট 1934 এর আন্ডারে পড়ছে, অর্থাৎ আরবিআই সমস্ত রুলস এন্ড রেগুলেশন বা আরবিআই গাইডলাইন ফলো করে যে চলছে যে ব্যাংকগুলো, সেগুলোকে আমরা শিডিউল কমার্শিয়াল ব্যাংক বলি। তাহলে শিডিউল ব্যাংকগুলো আরবিআই থেকে যখন লোন নিতে যাচ্ছে সেটাকে আরো এক্সপেন্সিভ করতে গিয়ে আরবিআই কি করছে? এখানে রেপো রেটের পার্সেন্টেজ বাড়াচ্ছে। রেপো রেট মানে শর্ট টার্ম বেসিসে লোন নেওয়ার কথা বলা হচ্ছে। ধরে নাও 5% ছিল, সেটা বাড়িয়ে 6% করলো, আরো বেশি ইন্টারেস্ট রেটে লোন নিতে হচ্ছে। ইনফ্লেশন ক্যান বি কন্ট্রোল বাই, আমি একটাই পয়েন্ট আলোচনা করেছিলাম, ব্যাংক রেট তার ডিটেলসে বলেছিলাম। তাহলে এটা কি হচ্ছে? ইনফ্লেশন কন্ট্রোল করার কথা বলা হচ্ছে। খেয়াল রাখবে যখন পলিসি রেট গুলো চেঞ্জ হবে সবই কিন্তু একই ডিরেকশনে চেঞ্জ হবে। ইনফ্লেশনের সময় সবগুলোই আমরা দেখবো বাড়তে, রিসেশনের সময় সবগুলোই কমতে দেখবো।
আমি কয়েকটা পলিসি রেট নিয়ে আজকে ক্লাসে আলোচনা করলাম, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, আরেকটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। ইনফ্লেশনের সময় প্রত্যেকটা পলিসি রেটের পার্সেন্টেজ বাড়বে, রিসেশনের সময় কমবে। বাড়া মানে কি, বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরবিআই থেকে ঋণ নিতে গেলে আরো বেশি ইন্টারেস্ট রেটে ঋণ নিতে হচ্ছে লং টার্ম বেসিস। অবভিয়াসলি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে শর্টেজ অফ ফান্ড হচ্ছে, কমন পাবলিক বাণিজ্যিক ব্যাংকের থেকে লোন নিতে গেলে তাদের লোনের উপর ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। তাহলে ইনফ্লেশন ক্যান বি কন্ট্রোল বাই দিস মেথড। অপশন সি, ইনক্রিজিং ব্যাংক রেট। অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, ডেফিনেটলি। নেক্সট পয়েন্ট, নেক্সট কোশ্চিন, when was RBI nationalized? RBI কখন ন্যাশনালাইজড হয়েছিল? আরবিআই কখন ন্যাশনালাইজড হয়েছিল? ডেফিনেটলি 1949, 1st January 1949। আচ্ছা, when the RBI increases the cash reserve ratio, কখন বাড়াচ্ছে? বাড়ানো মানে কি, বাড়ানো মানে কি, কমানো মানে রেসেশন, বাড়ানো মানে ইনফ্লেশন। ইকোনমিতে ইনফ্লেশন হচ্ছে, জিনিসের দাম বাড়ছে, চাহিদা বেড়ে গেছে, যোগানের থেকে চাহিদাকে কমাতে হবে, সামগ্রিক চাহিদাকে। তার জন্য কি হচ্ছে, ক্যাশ রিজার্ভ রেশিও, বিভিন্ন পলিসি রেটের পার্সেন্টেজ বাড়াচ্ছে। এক্স্যাক্টলি কৌশিক, হ্যাঁ এক্স্যাক্টলি। ইনফ্লেশনের সময় বাড়াচ্ছে, একটু আগে আলোচনা করলাম, এই যে আলোচনা হলো আমাদের, ইনফ্লেশনের সময় বাড়াচ্ছে। এই যে ইনফ্লেশন হলো, ক্যাশ রিজার্ভ রেশিও পার্সেন্টেজ বাড়লো, আরো বেশি রিজার্ভ রাখতে হচ্ছে, আগে 40 করোড় এখন 50 করোড়। বাণিজ্যিক ব্যাংকের কাছে আগে 960 করোড় পড়ে থাকতো, 1000 মাইনাস 40, মানে 960 করোড়, এখন পড়ে থাকছে 1000 মাইনাস 50, 950। তাহলে শর্টেজ অফ ফান্ড হচ্ছে কত, 10 করোড়। তাহলে কমন পাবলিক শিডিউল ব্যাংকের থেকে লোন নিতে যাচ্ছে, লোনের উপর ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। তাহলে কমন পাবলিকের পার্চেজিং পাওয়ার কমবে, মানি সাপ্লাই কমবে, এগ্রিগেট ডিমান্ড কমবে, ইনফ্লেশন আন্ডার কন্ট্রোলে আসবে। তাহলে ইকোনমিতে কি হবে, হাই রেট অফ ইনফ্লেশন, যখন আমরা ইনফ্লেশন পার্সেন্টেজটা বাড়তে দেখছি। when the Indian economy has high rate of inflation। আরেকটা লাস্ট কোশ্চিন আমি এই অবধি আজকে আলোচনা করছি। when in India foreign exchange reserve are kept in the custody of which among the following? foreign exchange reserve কে মেনটেন করছে, যার মধ্যে মেন পার্ট হচ্ছে ফরেন কারেন্সি। কে মেনটেন করছে, কার কাছে, কার ফাংশনে দেখলাম আমরা একটু আগে, ফাংশন দেখতে গিয়ে বললাম কাস্টোডিয়ান অফ ফরেন কারেন্সি অ্যাসেট। কার ফাংশনে আমরা বললাম, definitely custodian of foreign currency asset means RBI। আর আমি এইটা একটু বলে রাখি, এটা বলেই শেষ করি। আরবিআই রিভিশন, রেপো, রিভার্স রেপো রেট দেখবে আমাদের রিভাইজ করেছে। আরবিআই মনিটারি পলিসি নিউজ পেপারে দেখবে যে সবসময় রেপো রেট এত পার্সেন্ট রিভাইজ করেছে, কমিয়েছে, বা রিভার্স রেপো রেট এত পার্সেন্ট রিভাইজ করেছে, মানে বাড়িয়েছে বা কমিয়েছে। তাহলে এখানে বেসিস পয়েন্টে বলা আছে, আমি জাস্ট এটা একটু খেয়াল রাখবে। 100 বিপিএস মানে 100 বেসিস পয়েন্ট, 100 বেসিস পয়েন্ট আরবিআই মনিটারি পলিসি কমিটি ধরো রেপো রেট কমিয়েছে, তার মানে কি 100 বেসিস পয়েন্ট মানে 1%। তাহলে এখানে বলা হয়েছে 25 বেসিস পয়েন্ট রিভাইজ করেছে, 25 বেসিস পয়েন্ট আরবিআই মনিটারি পলিসি কমিটি রেপো রিভার্স রেপো রেট রিভাইজ করেছে। তার মানেটা কি, কত পার্সেন্ট, 0.25%। তাহলে এখানে কোনটা হবে, 0.25%, অপশন ডি, 0.25%, অপশন ডি। তাহলে এই অবধি মোটামুটি আজকে ক্লাসে আমরা আলোচনা করলাম। ওকে, এই অবধি আমাদের আজকে ক্লাসে আলোচনা হলো। আমি যেটা বললাম, ক্লাস যখন হবে আমাদের, তখন কিন্তু আমাদের কারেন্ট পার্টের পাশাপাশি, কারেন্ট পার্ট মিনস ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, ব্যাংকিং অ্যাওয়ারনেস, এটা উইকলি বেসিসে আলোচনা হবে কারেন্ট পার্টটা। কারণ এই পার্টটা আমাদের ব্যাংকের এক্সামের ক্ষেত্রে ভালো মতো কাজে লাগে, বেশ ভালো মতো ব্যাংকের জেনারেল অ্যাওয়ারনেস এর পার্টে। কারেন্ট ব্যাংকিং অ্যাওয়ারনেস বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা, এটার আলাদা ক্লাস হবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর, এটা বাদ দিয়ে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা আছে। আর আমি যে কারেন্ট পার্টটা পড়াবো সেটা হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, ইকোনমি রিলেটেড কারেন্ট পার্ট বা বিজনেস নিউজ যদি থাকে কিছু, সেই রিলেটেড কারেন্ট পার্ট। এটা উইকলি বেসিসে আলোচনা হবে। তার পাশাপাশি এই স্ট্যাটিক পার্ট গুলো কিন্তু চলবে, যেটা তোমার রিলেট করতে হেল্প করবে এবং ইন্টারভিউ এর ক্ষেত্রে বেশ ভালো মতো হেল্প করবে হচ্ছে ব্যাংকের এক্সামে। ঠিক আছে, এই অবধি মোটামুটি আজকের ক্লাসটা আমাদের থাকলো। আর কারোর কিছু কোয়েরি থাকলে বলতে পারো কমেন্ট বক্সে। স্যার ক্লাস শেষ হয়ে গেছে?
হ্যাঁ হ্যাঁ স্যার, শেষ করলাম আর এই আর থ্যাংক কি। ইউ। ঠিক আছে তাহলে, হ্যাঁ ওকে। থ্যাংক ইউ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো। একটু আমি তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি। শেয়ার করা থাকলো। আহ, একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি তোমরা রিপ্লাই করো। দেখো গ্রুপটা ওপেন আছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। 2 মিনিটের বেশি সময় নেবো না, মাত্র 2 মিনিট সময় নেবো, তারপর আমি কোর্টে চলে আসবো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে শেয়ার করো, মানে গুড, ভেরি গুড, এক্সেলেন্ট এরকম না বলে যদি একটু একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো। একটা রিকোয়েস্ট রইলো, একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। মনে রাখবে এখনকার দিনে যে সমস্ত পরীক্ষা বা যা কিছু হচ্ছে না কেন, এখানে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তুমি কিছু করতে পারবে না। কেউ যদি ভাবো যে বাজার চলতে কিছু এমসিকিউ পড়ে বা পিডিএফ পড়ে কিছু করে ফেলবে, কিচ্ছু করতে পারবে না। আর 2 নম্বরে যেটা বলা, ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি, রেগুলারিটি যদি মেনটেন না করতে পারো এবং সিকোয়েন্স যদি মেনটেন না করতে পারো, তাহলে কিন্তু কিছু হবে না। মানে খাপ ছাড়া পড়া যেটা হয়, মানে দেখবে ইউটিউবে অনেকে এরকম ভাবে যে ক্লাসগুলো হচ্ছে যেখানে তুমি দায়বদ্ধতা পাবে না, খাপ ছাড়া ক্লাস হবে। মানে একটা চ্যাপ্টার কিছুটা পেলে আরেকটা চ্যাপ্টারের শেষের দিকটা পেলে, এরকম টাইপের। অর্থাৎ যেখানে এক কথায় বলতে গেলে দায়িত্ব বা দায়বদ্ধতা নেই। আমি গ্রুপটা বন্ধ করে দেবো, তো ফাস্ট করে যারা শেয়ার করছো, গ্রুপটা বন্ধ করে দেবো। 2 মিনিট হয়ে গেছে। আর গতকাল যারা ইয়ে পাওনি, মানে অনেক আমাকে মেসেজ করে জানিয়েছিলে যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস পাওনি। মানে পাওনি বলতে এটা জানিয়েছো, আমি জানি না সত্যি মিথ্যা, সেটা তুমি বলতে পারবে বা তোমরা বলতে পারবে যে আমি শেষ পর্যন্ত ক্লাস করেছিলাম কিন্তু কোড বুঝতে পারিনি, এরকম একটা ব্যাপার। বা আমি শেষ পর্যন্ত ক্লাস করেছিলাম, তারপরে আপনি যখন কোডটা শেয়ার করছিলেন তখন আমি হঠাৎ করে বেরিয়ে গেছি, নেটওয়ার্ক ছিল না। তো গতকাল ক্লাসের রেকর্ডিংটা যাতে আরো একবার পাওয়া যায়, আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি, আমি জানিয়ে দেবো। আজকে আমি জানিয়ে দিচ্ছি,
অনেকে এই ব্যাপারটা জানিয়েছিলে। গ্রুপটা বন্ধ করে দিলাম। গ্রুপটা বন্ধ করে দিলাম, আমি কোডটা শেয়ার করে দিই, তারপর আমি বলে দিচ্ছি। যেটা বলার, আহ, আগের দিনও এই জায়গাটা সবার সেম ছিল, কোড বা নাম্বার এর নিচেই রয়েছে, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, বা কোনো ইমেজ পাঠাবে না। যেটা আচ্ছা, আগের দিন মানে গতকাল যে ইংলিশ ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস পাওনি, তার ক্ষেত্রে বলে রাখি যে আগামীকাল আমাদের অঙ্কের ক্লাস রয়েছে। আগামীকাল অঙ্কের ক্লাসে আমি নিজে থাকবো। তো অঙ্কের ক্লাসে মূল গুরুত্ব মূলত তিনটে। আগামীকাল অঙ্কের ক্লাসে মূল গুরুত্ব মূলত তিনটে। নাম্বার ওয়ান, যে এই যে বিগত যে ক্লাস হয়ে গেছে তার যে রেকর্ডিং বা পিডিএফ নোটস, সেটার জন্য আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস তুমি একসঙ্গে পেয়ে যাবে। তাহলে ফার্স্ট গেল মাস্টার সিক্রেট কোড। আবারও বলছি, এতদিন পর্যন্ত বলছি সিক্রেট কোড, আর আগামীকালকেরটা বলছি মাস্টার সিক্রেট কোড। তার মানে এর মধ্যে কিন্তু পরিবর্তন থাকবে, সেটা নাম্বার তো বটে, সিক্রেট কোডটার মধ্যে মানে অনেকটা সহজ হয়ে যাবে ব্যাপারটা। যেমন গতকালকে সিক্রেট কোড তোমরা জানো, আজকেটাও দেখবে, কিন্তু আগামীকাল যেটা মাস্টার সিক্রেট কোড থাকবে সেটা ডিফারেন্ট টাইপের, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু আলাদা হবে। এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, আগামীকাল যে বললাম আমাদের অঙ্কের ক্লাস, তো অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে পুরো ডিটেলসে, যে অঙ্কের মধ্যে কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, বা আমাদের কি কি পড়তে হয়, মূলত কি কি পড়তে হয় এর মধ্যে। প্রিভিয়াস ইয়ার আমরা যে সেগুলোকে যদি একটু অ্যানালিসিস করি, তো তার মধ্যে আমরা কি কি পাবো, কি টাইপের এগুলো পাবো, সেইগুলো আমরা ডিটেলসে ডিসকাস করবো। কারণ প্রিভিয়াস ইয়ার ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না, ট্রেন্ড বুঝতে পারবো না। তো একই রকম ভাবে আমরা আগামীকাল অঙ্ক নিয়ে একদম পুরো কাটা ছেঁড়া করবো, ডিটেলসে পোস্টমর্টেম করবো যে কি রয়েছে আমাদের অঙ্কের মধ্যে। মানে ব্যাংক হিসেবে যদি দেখি, তাহলে কোন কোন জায়গাটা আমাদের এর মধ্যে অন্তর্ভুক্ত। একই রকম ভাবে ম্যাথের সাথে সাথে একটা পার্ট রয়েছে ডিআর। তোমরা সবাই জানো যে আমাদের পিওর যে প্রিলিমিনারি মেইনস পরীক্ষা হবে, সেটা কিন্তু পুরোপুরি ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন বা ডেটা অ্যানালিসিস যেটাকে বলো না, ডিআই বা ডিএ যাই বলো না কেন। তো সেটাকে নিয়েও আমরা ডিটেলস ডিসকাস করবো। মনে রাখবে, ডিআই আলাদা কিছু না, এই ম্যাথেরই কিছু চ্যাপ্টার কিন্তু এখানে ভীষণভাবে কাজে লাগছে। কোনগুলো চ্যাপ্টার কি আছে না আছে, এগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করবো। তৃতীয়, আগামীকাল আমাদের এই সেশনের লাস্ট ক্লাস। তার মানে এই না যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এরপর ক্লাস হবে নতুন গতিতে, নতুন উদ্যমে, একটা সাপ্তাহিক রুটিন মেনে, অর্থাৎ একটা নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে। তো আগামীকাল এই বিষয়ে আমি বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো। আমি আবার বলছি, আমাদের সমস্ত ধরনের ব্যাচ রয়েছে, ব্যাংকিংও তার মধ্যে একটা অন্যতম, এবং আমাদের কোর্স ফি সর্বদা মানে খুব কম থাকে। খুব কম বলতে তুমি যেটা ভাবতে পারো তার থেকেও কম। শুধুমাত্র মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত না, একেবারে নিম্নবিত্তের ছেলে মেয়েটাও পড়ার সুযোগ পাবে। আর কোয়ালিটি এডুকেশন যদি বলো, তাহলে যে কোনো ইনস্টিটিউট তোমার মেজর সেজর যেরকম পরিমাণ যা যা পরিচিত রয়েছে, তাদের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবে যে স্ট্যান্ডার্ড ওদের তুলনায় কয়েক গুণ বেশি। তো মূলত আগামীকাল এই তিনটে জায়গা। প্রথম কথা, যে আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যার সাহায্যে তুমি বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। এটা আগামীকাল সেকেন্ড তথা লাস্ট চান্স। দ্বিতীয়, যেটা বললাম, অঙ্ক নিয়ে বিস্তারিত কাটাছেড়া করা হবে, পুরো ডিটেলসে তোমাদের সাথে ডিসকাশন হবে অঙ্ক নিয়ে। আর তৃতীয়, যেটা বললাম, যে আগামীকাল আমাদের ক্লাস শেষ হচ্ছে না, এরপর নতুন গতিতে নতুন উদ্যমে ক্লাস শুরু হবে, এবং একটা সাপ্তাহিক নির্দিষ্ট রুটিন মেনে। ঠিক আছে, সেটা আমি আগামীকাল ক্লাসে ডিটেলসে জানিয়ে দেবো, যে ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে তুমি অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হতে পারে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন। কারণ আমি আগেও জানিয়েছি যে আজকে যে ক্লাসটা হলো ব্যাংকিং অ্যাওয়ারনেস, এখানে দুজন ফ্যাকাল্টি থাকবেন। আজকে যে ক্লাসটা হলো এখানে মূলত ফাইন্যান্স, ইকোনমিক্স এই রিলেটেড আলোচনাগুলো চলবে। ঠিক আছে, ব্যাংকিং এই রিলেটেড আলোচনাগুলো চলবে। আর একটা হচ্ছে যে আমাদের যে কারেন্ট বা জেনারেল অ্যাওয়ারনেস, এবং যেটা আমাদের হচ্ছে বিভিন্ন রকমের যে কারেন্ট অ্যাফেয়ার্স, ফিনান্সিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বা কারেন্ট ইস্যু রিলেটেড যা কিছু, তার জন্য ডিফারেন্ট আরেকজন টিচার থাকবে। তাহলে এই ফিল্ডে মানে এই সাবজেক্টের জন্য প্রথম দিন থেকে দুটো করে ক্লাস থাকবে।
আমি প্রথমে বলেছি দেখো যে ব্যাংকিং অ্যাওয়ারনেস আমাদের কোনো পরীক্ষার প্রিলিমিনারিতে নেই, কিন্তু মেইনসে রয়েছে। তাহলে এটাকে এত গুরুত্ব দিচ্ছি কেন না, এটার সিলেবাস অনেক ফাস্ট, তোমাকে অনেক বেশি পড়তে হবে। আমাদের কিন্তু তুমি রিজনিং ধরো বা ম্যাথ ধরো বা ইংলিশ ধরো, তার কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে যে এতটা জায়গা, হ্যাঁ তার মানে ডেপথ আছে। আমরা রিজনিং দেখি, তাহলে এই রিজনিং এর এই যে টাইপ বাই যা কিছু, সেটা অন্য কোনো এক্সামের সাথে কোনো ম্যাচ করে না। একমাত্র ব্যাংক যে এতটা ডিটেলসে বা ডেপথে গিয়ে কোশ্চেন করে, কিন্তু ওর কিন্তু ওয়াইড বা রেঞ্জ অনেক কম। অন্যান্য পরীক্ষা যেমন 25-30টা চ্যাপ্টার থাকে, এখানে কিন্তু 8-10টা চ্যাপ্টারের মধ্যে অন অ্যান অ্যাভারেজ 8 থেকে 10টা চ্যাপ্টারের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ডিটেলসে যেতে হবে। কিন্তু এই ব্যাংকিং অ্যাওয়ারনেসে কিন্তু এই ব্যাপারটা নেই, এখানে একমাত্র বাঁধন ছাড়া সিলেবাস। এখানে কিন্তু আলাদা আলাদা দুজন ফ্যাকাল্টি থাকবেন। তো আমি এই নিয়ে আগামীকাল ডিটেলসে কথা বলবো, যে সপ্তাহে কটা ক্লাস থাকবে বা কোন টাইমে ক্লাসগুলো হবে, কবে থেকে ক্লাস শুরু হচ্ছে, কিভাবে তুমি ব্যাচ জয়েন করবে, নতুন ব্যাচের কোর্স ফি কি হতে পারে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন। অলরেডি আমাদের যদি বলি ইংলিশ স্যার, এই স্যার মানে ব্যাংকিং অ্যাওয়ারনেস স্যারের সাথে পরিচিত হয়ে গেছে। যদি এর কারেন্ট পার্ট নিয়ে অন্য একজন স্যার থাকবেন। ম্যাথ রিজনিং এ আমি আগেই জানিয়েছি যে রিজনিং ক্লাস আমি নিজে ছিলাম, আগামীকাল অঙ্কের ক্লাস আমি নিজে থাকবো। কিন্তু ম্যাথ রিজনিং এ আমি বাদ দিয়ে আরো দুজন ডেডিকেটেড ফ্যাকাল্টি থাকবেন। ম্যাথস এর জন্য একজন ডেডিকেটেড, রিজনিং এর জন্য অপর একজন স্যার থাকবেন। পুরোপুরি আলাদা আলাদা দুজন ফ্যাকাল্টি থাকবেন, অর্থাৎ ম্যাথ রিজনিং মিলিয়ে টোটাল আমাকে ধরলে 3জন ফ্যাকাল্টি থাকবেন এই শুধু ম্যাথ আর রিজনিং এর জন্য। কতগুলো কি ক্লাস আমি আগামীকাল ডিটেলসে জানিয়ে দেবো। তা আগামীকাল লাইভ ক্লাস মিস করবে না। আবারও বলছি, লাইভ ক্লাস মিস করলে তুমি কোনো কিছু জানতে পারবে না, কারণ অলরেডি তুমি গতকালকে ট্র্যাডিশন বুঝে গেছো যে গ্রুপে কোনো কিছু শেয়ার করাবে না। আমি বারবার বলছি, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আমি চাই না গ্রুপে যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছে তাদেরকে আমি ডিস্টার্ব করে বিভিন্ন রকম মেসেজ পাঠাই বা বিভিন্ন রকম ইনফরমেশন পাঠাই, যাদের দরকার নেই তাদেরকে কেন আমি পাঠাবো। ওরা গ্রুপে রয়েছে, শান্তিতে থাকুক, তাদের গ্রুপের সৌন্দর্য বাড়বে, এই আর কি। তো আগামীকাল আবারও বলছি, যা কিছু শেয়ার করা হবে লাইভ ক্লাসে, লাইভ ক্লাস না করলে তুমি কোনো কিছু জানতে পারবে না। আমি কোডে চলে গেলাম, কোডটা রয়েছে এটা, আই অ্যাম দ্য বেস্ট। খেয়াল করে দেখো প্রত্যেক দিনের যে কোডগুলো রয়েছে না, এর মধ্যেও ছোট ছোট মোটিভেশন লুকিয়ে রয়েছে প্রত্যেকটা কোডের মধ্যে। এই যেটা হাইলাইট করা আছে এটাই হচ্ছে কোড, আর নাম্বারটা এটা রয়েছে। আচ্ছা এই নাম্বারটা পাঠিও না, এই নাম্বারটা পাঠিও না, এই নাম্বারটা পাঠিও না, ওই আগের দিনের নাম্বারটাতে পাঠাও, এই নাম্বারটাতে পাঠিও না। আমি নাম্বারটা লিখে দিচ্ছি, নাম্বারটা লিখে দিচ্ছি 6291515880। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো। এটা গতকাল তোমরা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করেছিলে, গতকাল যারা করেছিলে তাদের আজকের জন্য খুব সুবিধা, কারণ সেম আরেকবার হোয়াটসঅ্যাপ করে দিচ্ছ। কোডটা হচ্ছে এটা, এই ধরো আই অ্যাম দা বেস্ট, মানে আমি যদি ধরি 4টে ওয়ার্ড, তাই তো 4টে ডিফারেন্ট ওয়ার্ড, টোটাল ক্যারেক্টার যদি বলি তাহলে 10টা ক্যারেক্টার, 4 3 7 8, টোটাল 10টা ক্যারেক্টার রয়েছে। পাঠাবে কোথায়? 6291515880, 6291515880 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে। এই 3টে জিনিস মাথায় রাখবে। নাম্বার 1 যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, শুধুমাত্র টাইপ করে পাঠাবে। নাম্বার 2 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না, তাহলে তোমার কাছে যাবে না। নাম্বার 3 অবশ্যই বলবো টাইমের মধ্যে পাঠাও, রাত 12টা। আজ সকালেও অনেকে পাঠিয়েছো, তাহলে তোমার কাছে যাবে না। রাত 12টার মধ্যে আমি বলবো কোডটা পাঠিয়ে, এটা পাঠাতে আর কতটুকু সময় লাগতে পারে, তাও তোমার কাছে এখনো প্রায় 2.5 ঘন্টা, এর মধ্যে অবশ্যই কোডটা পাঠিয়ে রাখো। তো এই ছিল আজকের এটা। আমাকে একটু জানিও যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। আশা করি যে 3 দিন আমাদের ক্লাস হয়ে গেল, 3 দিন ক্লাসের পর কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। 3 দিন ক্লাস হয়ে গেল, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। আর একটু আবারও বলছি যে এই পাগলামি ব্যাপারটা ভীষণ দরকার রয়েছে। বিশ্বাস করো, যেখানে পাগলামি নেই তা তোমার চিরস্থায়ী হবে না। যে পাগলামি ব্যাপারটা আশা করি সবাই বোঝো, তাই না? পাগলামি আশা করি সবাই ব্যাপারটা বোঝো। তো আমি সেটাই আর কি বলতে চাইছি যে প্লিজ এই পাগলামি ব্যাপারটা নিজের মধ্যে রাখো, এটা দরকার রয়েছে। যারা 3 নম্বর গ্রাফ বলছো, আমি বলবো লেগে থাকো, টিকে থাকো। মানে তোমার একটাই দায়িত্ব যে ক্রিজে যেভাবে উইকেট বাঁচিয়ে, এটা তোমার হয়ে কেউ করে দিতে পারবে না।
এমনকি তোমার বাবা মাও নয়, কারণ এই জার্নিটা তোমার। তাই যে কথাগুলো রিপিটেডলি বলে আসছি, যে একটা নিজস্ব একটা বাউন্ডারি তৈরি করো, একটা নিজস্ব একটা খোলস তৈরি করো যার মধ্যে নিজে থাকবে, এবং সেই সময় তোমার কেরিয়ার, তোমার পারফরমেন্স, তোমার আইডেন্টিটি, তোমার ফিনান্সিয়াল ফ্রিডম এর জন্য কাজে লাগবে। ওখানে আর কাউকে সময় দেবে না, ওই সময়টা তুমি কাউকে দেবে না। মাত্র 7 ঘন্টা বলছি, এর কমে কিন্তু হবে না। তুমি হতে পারে কোন একটা জব করো, তাহলেও সেখান থেকে সময় বের করো। অর্থাৎ তুমি এখানে আধ ঘন্টা সময় পাচ্ছ, সেই টাইমটাকেও কাজে লাগাও। যে ধরো তুমি ট্রেন জার্নি করে এসো ½ বা আধ ঘন্টা তুমি ট্রেন জার্নি করে তোমার অফিস পৌঁছাতে হয়, তো তুমি ওই সময়টাকে কাজে লাগাও। এখন তো আমাদের কাছে সবকিছু রয়েছে, মোবাইলে পড়তে অসুবিধা হলে ট্যাব কিনে নাও, কম বেশি মোটামুটি 15 থেকে 20 হাজারের মধ্যে একটা ট্যাব পাওয়া যায়, একটা ট্যাব কিনে নাও, ট্যাবে পড়াশোনা করো। ছোট খাতা কিনে নাও, একটা জায়গায় যদি পেয়ে যাচ্ছ ট্রেনের মধ্যে, ওখানে বসে টুকটুক করে অঙ্কগুলো করা শুরু করো, রিজনিং করা শুরু করো। এমন তো না তোমাকে খুব সুন্দর করে করতে হবে, কাউকে দেখা সে তোমাকে দেখবে। জেনে রেখো এই জার্নি তোমার, তোমাকে ঠিক করতে হবে তুমি কি করবে। তাই ওই ছোট ছোট আধ ঘন্টা টাইমটাকেও কাজে লাগাও। এন্ড অফ দা ডে নিজের কাছে কৈফিয়ত নাও, আমি আজ কত ঘন্টা সময় দিয়েছি, এই জায়গাটা কাজে লাগাও। এটা আমার সাথে আবারও বলছি, যে আমার সাথে তোমার পরিচয় থাকুক বা না থাকুক, এই একটাই পথ। তুমি আজ হোক বা 2 বছর পরে হোক, যখনই তুমি বুঝতে পারবে, কিন্তু ততটা সময় নিও না যতটা সময় চলে গেলে তোমার লাইফের আর কোনো কিছু করার থাকবে না, অর্থাৎ তোমার লাইফের ট্রিগার পয়েন্ট অন্য কারোর হাতে চলে যাবে। আশা করি এই পয়েন্টগুলো, এই পার্টিকুলার ওয়ার্ডগুলোর মানে খুব ভালো বুঝতে পারছো। তো এটা যতক্ষণ তোমার হাতে রয়েছে, ততক্ষণ এটাকে কারোর হাতে যেতে দিও না। কারণ তুমি যে ফিল্ডে, ধরো তুমি কোনো একটা বেসরকারি জায়গাতে চাকরি করো বা কিছু করো, সেখান থেকে এই ব্যাপারটা বুঝতে পারছো যে কতটা টাফ বা কত কিছু, সেখানে তোমার সিকিউরিটি, এই ব্যাপারগুলো তো আমরা একটা বিশ্বাস করি ভীষণভাবে। তো সেই জায়গাটার কথা বলছি। কারণ এই যে বলছো যে আমি জব করছি, করতে ক্লাস করি, তো এই ব্যাপারটা আর কি, এটার জন্য আলাদা করে কোনো তুমি নিজেকে সান্ত্বনা দেবে না। মনে রাখবে, সান্ত্বনা ওয়ার্ডটা খুব বাজে জিনিস, সান্ত্বনা ওয়ার্ডটা খুব বাজে জিনিস। তুমি একবার যদি নিজেকে সান্ত্বনা দেওয়া শুরু করেছো, দেখবে ওই জায়গা থেকে তুমি একটা স্যাটিসফ্যাকশন পেয়ে গেছো। আর যেই তুমি স্যাটিসফ্যাকশন পেয়ে যাবে, তখন বুঝতে পারবে ওই ফিল্ড আর তোমার জন্য না। একটু ভালো করে আমার কথাগুলোকে মেলানোর চেষ্টা করো, যে স্যাটিসফ্যাকশন দিও না নিজেকে, সান্ত্বনা দিও না। অর্থাৎ এটা হয়নি কেন, এটা এইভাবে কোশ্চেন করো, যে কেন হয়নি, আজকে আমি কেন পারলাম না, কেন এখানে সময় নষ্ট করেছি, দেখো হবে। আর তুমি যদি এটাতে ভাবতে থাকো, না ওটা ওরকম, ওটা দরকার ছিল, এটা তো আমার লাইফে একবারই এসছে, ওটা তো দাদার বিয়ে তো আর প্রতিবার হবে না, এটা যদি দিতে থাকো, তাহলে দেখবে তুমি অনেকগুলো অজুহাত পেয়ে যাচ্ছ, অনেকগুলো জায়গা পেয়ে যাচ্ছ। তাই এই জায়গাটা থেকে প্রথমে বেরো। আবারও বলছি, 2000 টাকা করে তুমি বই কিনে নিয়ে আসতে পারবে, কিন্তু পড়বে কি, কোথা থেকে শুরু করবে তুমি নিজেও জানো না। তা আবারও বলছি, এটা ফ্যাক্টর নয়, এটা ফ্যাক্টর নয় যে তুমি তোমার কাছে আজ বই নেই, কালকে কি করবে। তুমি জানো না ব্যাংকিং ফিল্ডে কিভাবে পড়াশোনা করতে হয়, শুধু দেখে নাও যে ব্যাংকিং এর জন্য যেটা মেইন কোয়ালিটি, সেটা হচ্ছে তোমার মধ্যে স্মার্টনেস আছে কিনা। যে কথাটা আমি একদম ডে ওয়ান থেকে বলে আসছি, যে তোমার মধ্যে সেই স্মার্টনেস আছে কিনা ব্যাংক এক্সাম কোয়ালিফাই করার জন্য, সেই স্মার্টনেস তোমার মধ্যে আছে কিনা। ফার্স্ট এই জায়গাটাকে গুরুত্ব দাও। একদম প্রথম কথা হচ্ছে এটা। যদি তোমার মনে হয় যে এর আনসার হচ্ছে হ্যাঁ, এবার এই হ্যাঁ কে হ্যাঁ করার জন্য কোথায় কোথায় না করতে হবে সেটাকে করো ফার্স্ট। লাইফে তুমি সবকিছু পাবে না, তাতে যদি তোমার লাইফে একটা দাদার বিয়ে, বন্ধুর বিয়ে, মাসির মেয়ের বিয়ে বাদ যায়, যাক না, পরবর্তীতে যে বিয়ের অনুষ্ঠানগুলো আসবে দেখবে সেগুলো আরো ঝা চকচক করছে। কিন্তু ওই একটা দুটো বিয়ের জন্য, ওই একটা দুটো অনুষ্ঠানের জন্য তুমি তোমার লাইফে যদি বাতি নিভিয়ে দাও, তাহলে দেখতে পাবে যে হাজার হ্যালোজেন বিয়েতে জ্বললেও তোমার লাইফ আলোকিত হচ্ছে না। আমি জানি না এই কথাগুলো তোমাকে কতটা টাচ করতে পারছে। তাই আবারও বলছি, সবার জন্য 24 ঘন্টা। আর এটা ভেবে রেখো না যে তুমি জব করো, তোমার প্রচুর দায়িত্ব রয়েছে, তাই তোমার কোশ্চেন পেপার আলাদা হবে, তোমার জন্য আলাদা একটা ক্যাটাগরি বানিয়ে রেখেছে। তাই এই জায়গাটাতে প্রথমে সিকিওর করো যে তুমি ঠিক এটার জন্য কতটা যোগ্য, তারপর ফিল্ডে নামো। আর হ্যাঁ, একবার যদি ফিল্ডে নেমেছো, একবার যদি নেমেছো, তাহলে স্নান করে কুলুকুচু করে
মাথায় ভালো করে শ্যাম্পু করে গা বগল হাত পা চোখ মুখ দাঁত রোগড়ে স্নান করে ভালো করে তবে উঠবে। এরকম অনেকে রয়েছে নেমে প্যান্ট ভিজিয়ে লুঙ্গি ভিজিয়ে গামছা ভিজিয়ে উঠে এসছে, তাদের কি হয়েছে, ওই গামছাটা নষ্ট হলো, প্যান্টটা নষ্ট হলো, সময় নষ্ট হলো, আর তোমার ওই এনার্জি এফোর্ট সবকিছু নষ্ট হলো। তাই আবারও বলছি, ভেবে চিন্তে নামো, একবার নেমেছো তো ব্যাক করবে না, তা হাজার অজুহাতেও ব্যাক করবে না। চলো আমি এই পর্যন্ত একদম ফিল্ডে নেমেছি তো শেষ দেখে ছাড়বো, এই কথাটা দেখো কত সহজে বুঝতে পারছো। আমি তো একেবারে ভেঙে চুরে বললাম, যতটা ভালো করে ভেঙে চুরে বলা যায়। চলো আমি এই পর্যন্ত রাখলাম, আগামীকাল ক্লাসে আমি নিজে থাকবো, অঙ্কের ক্লাস। একদম শুরুতে আমরা অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব, পুরো অঙ্ক নিয়ে পোস্টমর্টম করব, মোটামুটি 9টা 10 15 20 পর্যন্ত। শেষ 10 মিনিট আমরা আগামী দিনের ক্লাস সম্পর্কে জানিয়ে দেবো, সেটা বলতে আমার 10 মিনিট লাগবে। তারপরে তো আমরা কোডটা শেয়ার করে আমরা ক্লাসটা শেষ করবো। এই আগামীকালকের ক্লাসের জিস্ট এরকম থাকবে, কিন্তু মনে রেখো লাইভ ক্লাস না করলে তুমি কোনো কিছু জানতে পারবে না, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। খেয়াল রেখো, ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ, গুড নাইট। রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস আমি যথাসময় তোমার কাছে পৌঁছে দেবো, এর জন্য বিন্দু মাত্র চিন্তা করার দরকার নেই। আগামীকালকের জন্য রেডি থেকো, 1.5 ঘন্টা সময় এবং 1.5 ঘন্টা ক্লাস করার জন্য যে ডেটা দরকার সেটা অবশ্যই বাঁচিয়ে রেখো। লাইভ ক্লাস ছাড়া তুমি কোনো কিছু জানতে পারবে না। আমি নিজে আগামীকাল তোমার সাথে থাকবো। থ্যাংক ইউ, গুড নাইট।